আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার বিষয়ভিত্তিক ভূগোল ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি নিশাত ইয়াসমিন তিথি, প্রভাষক ভূগোল, ৪০তম বিসিএস মেধাক্রম প্রথম। আপনাদের সাথে আমি আছি আজকে টপিক নাম্বার ১২ নিয়ে। ভূগোলের বিষয়ভিত্তিক আজকে সর্বশেষ ক্লাস। চলুন দেখে নিই এই টপিকটির ভেতরে কী আছে। প্রথমে আছে বাংলাদেশের ইকোনমিক বেস। এটার ভেতর যে সাব টপিকগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের শিল্প, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের, ট্রেড অ্যান্ড কমার্স বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, রয়েছে আরবানাইজেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বাংলাদেশের নগরায়ন এবং অর্থনৈতিক যে গ্রোথ বা অর্থনৈতিক উন্নয়ন, সেটা এই টপিকের মধ্যে আমরা আলোচনা করব। তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ইকোনমিকের অর্থনৈতিক বিভিন্ন দিকগুলো কিন্তু আজকে টপিকের মূল বিষয়। প্রথমে আমরা দেখে নিই আজকের এই টপিকটি পড়তে কোন কোন বই বা কোন কোন প্রকাশনা আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমেই ভূগোলের দ্বিতীয় পত্র বই, যেটা একাদশ দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর। মানবিক ভূগোল ডক্টর কাজী আব্দুর রউফ। অর্থনৈতিক ভূগোল মোহাম্মদ আরিফুর রহমান। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024, জনশুমারি ও গৃহগণনা 2022 এবং অন্যান্য রিসেন্ট যে প্রকাশনা রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই টপিকটি পড়ার জন্য লাগবে। প্রথমেই বাংলাদেশের শিল্প। শিল্প বলতে আমরা কী বুঝি? শিল্প বলতে আমরা মূলত বুঝি আমরা প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদান বা দ্রব্যকে মডিফাই করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে মূলত শিল্প বলে। যেমন আমরা ধরতে পারি গাছ থেকে আমরা তুলা পাই, কিন্তু এই তুলাটাকে কিন্তু আমরা যদি আরও মডিফাই করে আমরা সুতা তৈরি করতে পারি, আমরা যদি বস্ত্র তৈরি করি, তখন এটি শিল্পে পরিণত হলো। ঠিক তেমনিভাবে আমরা শিল্প মূলত শিল্প আমরা সকল দেশেই কিন্তু সকল শিল্প গড়ে ওঠে না। তার বিভিন্ন উপকরণ বা বিভিন্ন ধরনের নিয়ামক রয়েছে যা একটি দেশে বিভিন্ন শিল্প গড়ে তোলার ক্ষেত্রেও প্রভাবক হিসেবে কাজ করে। তো আমরা সেই প্রভাবকগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাকৃতিক প্রভাবক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। প্রথমে যদি প্রাকৃতিক নিয়ামকগুলোর দিকে আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে প্রথমে রয়েছে কাঁচামাল। প্রথমে যেহেতু আমি সংজ্ঞায় বলেছি যে শিল্প আসলে মূলত কাঁচামালকে মডিফাই করা, তার কাঁচামাল তো অবশ্যই প্রথম এবং প্রধান নিয়ামক। এবং যেই অঞ্চলে যেই কাঁচামাল থাকে দেখা যায় যে সেই অঞ্চলে সেই শিল্পটাই প্রধানত গড়ে ওঠে। যেমন বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় চন্দ্রঘোনা বাঁশ এবং বেত থেকে প্রচুর পরিমাণে যেহেতু পাওয়া যায়, সেখানে কিন্তু কাগজ শিল্পটা গড়ে ওঠে। তারপর দেখতে পাবো যে প্রাকৃতিক নিয়ামকে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান শক্তি সম্পদ। মূলত বড় বড় কারখানাগুলো চালানোর জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তি জন্যই মূলত শক্তি সম্পদটা দরকার পড়ে। এবং শক্তি সম্পদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি, বিভিন্ন রকমের। এবং যে দেশে যেটার প্রাচুর্য আছে সেটা ব্যবহার করা হয় শক্তি সম্পদ হিসেবে। নেক্সটে বলতে পারি যে আমরা জলবায়ু একটা অন্যতম প্রভাবক। কেননা জলবায়ুর উপরে একটি দেশের কিন্তু শিল্প কারখানা গড়ে উঠবে কিনা সেটি ডিপেন্ড করে। কারণ যদি তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে কলকারখানাগুলো চালানোর জন্য কিন্তু অতিরিক্ত যে শক্তি প্রয়োগ করতে হয় এবং সেই কারণে দেখা যায় যে প্রোডাকশনটা হয় সেটার কিন্তু কস্ট বেড়ে যায়। যার কারণে দেখা যায় উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে কিন্তু শিল্প প্রসার লাভ করেনি সেরকমভাবে। এবং দেখা যায় যে নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ুতে শ্রমিকরা বেশি সময় কাজ করতে পারে এবং এজন্য পৃথিবীর মোট শিল্পের 80% নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলোতে, যেমন পশ্চিম ইউরোপ, যুক্তরাষ্ট্র, আমেরিকা, কানাডা, জাপান প্রভৃতি দেশে গড়ে উঠেছে। তারপর পানি সম্পদের কথা বলতে পারি আমরা। পানি সম্পদ, সব শিল্পে পানি সম্পদ প্রয়োজন। তো বাংলাদেশের প্রধান শিল্প,
প্রথমে শিল্পের বিস্তারিত যাওয়ার আগে আমরা প্রথমে হচ্ছে চিনি শিল্পটা বিস্তারিত ব্যাখ্যাতে যাব। চিনি শিল্প, বাংলাদেশে কিন্তু চিনি শিল্প ভালো অবস্থানে রয়েছে, এবং আমরা যদি বাংলাদেশের চিনি শিল্পের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বাংলাদেশে প্রচুর পরিমাণে ইক্ষু পাওয়া যায়, কিন্তু ইক্ষু জন্মানো সত্ত্বেও বাংলাদেশে কিন্তু 1933 সালের পূর্ব পর্যন্ত এদেশে কোনো চিনি কল ছিল না। এবং সেই সময়টাতে হতো যে ইন্দোনেশিয়া জাভা থেকে কিন্তু চিনি আমাদের মূলত আমদানি করা হতো, এবং 1933 থেকে 1939 সাল পর্যন্ত এদেশে ব্যক্তি মালিকানায় মাত্র 5টি চিনিকল গড়ে ওঠে, এবং 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন সেই 5টি ছিল আমাদের মোট হচ্ছে চিনিকল। এবং বর্তমান সময়ে যদি আমরা বাংলাদেশের মোট চিনিকল কতটুকু সেটি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের মোট চিনিকলের সংখ্যা এখন রয়েছে 18টি, এবং এই 18টি চিনিকলের মধ্যে চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন রয়েছে 15টি চিনিকল। এবং এই 15টি চিনি উৎপাদনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে 15টি চিনিকলের বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা মূলত হচ্ছে 2.10 লক্ষ মেট্রিক টন। দেশে কিন্তু বর্তমানে দেশে চিনির বার্ষিক চাহিদা কিন্তু রয়েছে প্রায় 18 লক্ষ মেট্রিক টন। তার মানে হচ্ছে যে আরও 16 লক্ষ মেট্রিক টন কিন্তু আমাদের আমদানি করতে হয়। তাছাড়া বাংলাদেশে আরও 4 থেকে 5টি রিফাইনারি আছে, চিনি রিফাইনারি, সেখান থেকে হচ্ছে যে কিছু চিনি উৎপাদন হয়। 2023-24 সালের একটি ডাটা আমি এখানে উপস্থাপন করেছি, যেখানে দেখা যাচ্ছে যে 45,000 প্লাস মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে 30,818 মেট্রিক টন চিনি কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয়েছে। চিনির বন্টনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো আমরা যেহেতু জানি ইক্ষু থেকে যেহেতু চিনি উৎপন্ন হয়, এবং ইক্ষু বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি জন্মে, যার কারণে আমাদের চিনি কলগুলো কিন্তু উত্তরাঞ্চলের সংখ্যাটা বেশি। যেমন রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগে কিন্তু গড়ে উঠেছে চিনি কলগুলো। তবে ভূপ্রকৃতি, জলবায়ু এবং মাটি যেহেতু অনুকূলে নয় বলে চট্টগ্রামে, সিলেটে এবং বরিশালে তেমন চিনি কল গড়ে ওঠেনি। চট্টগ্রামে একটি রয়েছে, তবে হচ্ছে সিলেট এবং বরিশাল বিভাগে কোনো চিনি কল কিন্তু গড়ে ওঠেনি। যেমনটি বলেছি, রাজশাহী এবং রংপুর বিভাগে সবচেয়ে বেশি চিনিকল রয়েছে। রাজশাহী, রংপুর বিভাগে 18টি চিনিকলের মধ্যে 10টি চিনিকলই এই বিভাগে গড়ে উঠেছে। যা কারণ হচ্ছে আগেই বলেছি 49% কিন্তু ইক্ষু বাংলাদেশের এই উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী বিভাগে উৎপন্ন হয়, যার কারণে এখানে হচ্ছে চিনি শিল্পের কারখানাগুলোর আধিক্য দেখা যায়। তাছাড়া এই অঞ্চলে যে ইক্ষু রস, সেখানে চিনির পরিমাণটাও খুব বেশি, এবং এই অঞ্চলে চিনি কলগুলোর দিকে যদি আমরা দেখি প্রধানত কোন কোন জেলাতে গড়ে উঠেছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শ্যামপুর, সেতাবগঞ্জ, মহিমাগঞ্জ ইত্যাদি অঞ্চলে প্রধানত কারখানাগুলো গড়ে উঠেছে। তারপরে রয়েছে ঢাকা বিভাগ চিনি শিল্পে দ্বিতীয় অবস্থানে রয়েছে, এবং ঢাকা বিভাগে যে অংশে হচ্ছে চিনি কলগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে মধুখালী। এবং যেহেতু এখানেও হচ্ছে ঢাকা বিভাগের জলবায়ু এবং মৃত্তিকা ইক্ষু উৎপাদনের জন্য অনুকূল, তার কারণে হচ্ছে এই শিল্পটাও এখানে বিকাশ লাভ করেছে। তারপর যাচ্ছে খুলনা বিভাগে 4টি চিনি কল রয়েছে। এই কলগুলো হচ্ছে জগতী, দর্শন এবং মুবারকগঞ্জে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের কথা পূর্বে বলেছিলাম যে এখানে হচ্ছে ভূপ্রকৃতি, মাটি ইক্ষু উৎপাদনের জন্য খুব বেশি অনুকূল না হওয়ার কারণে চিনি কলের সংখ্যা খুব একটি বেশি নয়, তবুও এখানে একটি চিনি কল রয়েছে। এবং ময়মনসিংহ বিভাগের দিকে যদি তাকাই সেখানে একটি চিনি কল রয়েছে, এবং সেটি হচ্ছে জামালগঞ্জ জেলার দেওয়ানগঞ্জে অবস্থিত। বাংলাদেশের সিমেন্ট শিল্প, বাংলাদেশের বিশেষ করে বর্তমান আধুনিক সভ্যতায় সিমেন্ট একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে, এবং কারণ ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণে সবখানেই সিমেন্টের অত্যন্ত প্রয়োজন। এবং বাংলাদেশের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সিমেন্ট শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা যে বাংলাদেশ কিন্তু সিমেন্ট শিল্পে স্বয়ংসম্পূর্ণ। শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, বাংলাদেশ কিন্তু প্রতি বছর বহির্বিশ্বে হচ্ছে সিমেন্ট রপ্তানি করে, যেটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর।
তবে বাংলাদেশে কিন্তু 1947 সালের পূর্বে মাত্র একটি সিমেন্ট কারখানা ছিল, যেটির নাম ছিল অসাম বেঙ্গল সিমেন্ট কারখানা। এখানে নামটি একটু ভুলে এসেছে, অসাম বেঙ্গল সিমেন্ট কারখানা। যেটা বলছিলাম, 1947 সালে মাত্র একটি সিমেন্ট কারখানা ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু বাংলাদেশের আমরা জানি যে সিমেন্ট শিল্পে সাধারণত কী লাগে, বিভিন্ন ধরনের কাঁচামাল লাগে। কাঁচামালের মধ্যে অন্যতম হচ্ছে যে চুনাপাথর। বাংলাদেশের চুনাপাথর তো আছে, কিন্তু তখন 1947 সালে তখন হচ্ছে সেটা ওইভাবে উৎপাদন শুরু হয়নি। যেহেতু বাংলাদেশে অনেক চুনাপাথরের রয়েছে এবং সেটি উৎপাদন শুরু হয়েছে, এবং উৎপাদন শুরু হওয়ার পরে আমরা যখন চুনাপাথর উত্তোলন করা শুরু করলাম এবং সিমেন্টের অন্যান্য কাঁচামাল যেমন ক্লিংকার আমদানি করার পরে এই শিল্পের কিন্তু বিকাশ বাংলাদেশে শুরু হয়েছে। বর্তমানে বাংলাদেশে এখন সিমেন্ট উৎপাদনকারী দেশের তালিকায় কিন্তু 40তম, এবং বাংলাদেশে বড় এবং মাঝারি আকারের 35টি সিমেন্ট কারখানা রয়েছে। এবং আমাদের সিমেন্টের যে বন্টন সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের দেখা যায়, আমি বলেছি যে বড় এবং মাঝারি আকারে কিন্তু 35টি সিমেন্ট কারখানা রয়েছে, এবং এই 35টি সিমেন্ট কারখানা বিস্তারিত আমাদের পক্ষে পড়ে মনে রাখা সম্ভব না এবং পড়া উচিত হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন, যেটা প্রথম কোনটু গড়ে উঠেছিল এবং কোনটিতে সবচেয়ে বেশি উৎপাদন হয়, সেই ইম্পর্টেন্ট হচ্ছে সিমেন্ট কারখানাগুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে হচ্ছে ছাতক সিমেন্ট কারখানা, যেটি 1940 সালে গড়ে উঠেছিল এবং এটি বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা। এবং ছাতকের প্রাকৃতিক গ্যাস এই কারখানায় মূলত ব্যবহার করা হয়। সিমেন্টের উৎপাদনের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে আমি আগেই বলেছি বাংলাদেশ কিন্তু সিমেন্ট শিল্পে স্বয়ংসম্পূর্ণ, এবং দেশের চাহিদা মিটিয়ে সেটি বিদেশে রপ্তানি করা হচ্ছে। এবং বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু রপ্তানিটা শুরু হয় 2003 সাল থেকে, এবং প্রথমেই যায় ভারতের 7 সিস্টার্সে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এখন হচ্ছে ভারত, ফ্রান্স এবং থাইল্যান্ডে রপ্তানি করা হয় বর্তমানে। এই দেশগুলোতে হচ্ছে বাংলাদেশের সিমেন্টটা রপ্তানি হচ্ছে সবচেয়ে বেশি। তারপরেই আমরা যাচ্ছি এখন হচ্ছে সার কারখানা। সার কারখানা, বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, এখানে সার কারখানা গড়ে ওঠা খুবই স্বভাবতই এখানে গড়ে উঠেছে বাংলাদেশ সার কারখানা। আমরা এখন থেকে অনেক আগে যদি চিন্তা করি, তখন আমরা মূলত জৈব সারটাই ব্যবহার করতাম, কিন্তু আমরা সিমেন্ট সার কারখানার যেটা বলতে সার কারখানার শিল্প, সেটা মূলত হচ্ছে রাসায়নিক সার কারখানার শিল্প আমরা এখানে আলোচনা করব। বাংলাদেশে বর্তমানে 10টি সার কারখানা রয়েছে, এবং সেটির উৎপাদনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো বাংলাদেশে বার্ষিক প্রায় 26,50,000 মেট্রিক টন সারের প্রয়োজন। ফলে বিশ্ববাজার হতে প্রায় 3.119 মিলিয়ন মার্কিন ডলারের সার কিন্তু বাংলাদেশকে আমদানি করতে হয় প্রতি বছর। এবং দেশে চলতি অর্থ বছরে সারের মোট চাহিদা হতে ধারণ করা হয়েছে যে 69 লাখ টন। বাংলাদেশের সারের মোট চাহিদার যেটা 80% পূরণ হয় আমদানির মাধ্যমে। এবং দেখা যায় যে বর্তমানে দেশে সরকারি গুদামগুলোয় সারের মজুদ আছে প্রায় 18 লাখ টন। এখানে একটি রিসেন্ট ডাটা উপস্থাপন করেছি, যেটা 2019-20 সালে উৎপাদন কত লাখ টন হয়েছিল এবং কতটি কারখানা ছিল। যেমন 19-20 সালে 8টি ছিল, বর্তমানে সেটি 10টিতে উপনীত হয়েছে। এবং 2021 সালে একটি ডাটা, যেখানে 12.96 লাখ উৎপাদন হয়েছিল মেট্রিক টন। এবং 2023-24 সালে যেটা হচ্ছে বাংলাদেশের 18 লাখ মজুদ আছে সার কারখানায় সারগুলো। বাংলাদেশ সার কারখানার সারের বন্টনটা একটু গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমরা কিছুগুলো, যেহেতু 10টা সার কারখানা রয়েছে, আমরা কয়েকটা যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু এখানে বিস্তারিত একটু আমরা পড়ে নিতে হবে। প্রথমে রয়েছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, যেটি বাংলাদেশের কিন্তু অন্যতম একটি প্রধান সার কারখানা, যেটি 1961 সালে বাংলাদেশের প্রথম সার কারখানাটি গড়ে উঠেছিল। এবং এটি বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে স্থাপন করা হয়। এবং এখানে যে যন্ত্রপাতিগুলো ইউজ করা হয়েছে সেটি হচ্ছে জাপান থেকে সংগ্রহ করা হয়েছিল। এবং এখানে হরিপুরের প্রাকৃতিক গ্যাস কিন্তু ব্যবহার করা হয় শক্তি সম্পদ হিসেবে। এবং আচ্ছা, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, এখানে কিন্তু ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তারপর রয়েছে ঘোড়াশাল সার কারখানা, যেটা নরসিংদী জেলার ঘোড়াশালে অবস্থিত, এবং এটি 1970 সালে নির্মাণ করা হয়, যেটি বাংলাদেশের দ্বিতীয় ইউরিয়া সার কারখানা।
এবং তিতাস গ্যাসের যে গ্যাস সেটা এখানে ব্যবহার করা হয়। প্রথমে যেটা বললাম পেন্সুগর সার কারখানা এবং হচ্ছে ঘোড়াশাল সার কারখানা, দুইটাতেই কিন্তু আমরা হচ্ছে ইউরিয়া সার ব্যবহার করছি। সব সার কারখানা কিন্তু একই রকমের সার উৎপন্ন করে না, যেমন এখানে কিছু আছে ইউরিয়া, কিছু আছে ট্রিপল সুপার ফসফেট। কোন সার কারখানায় কোনটা উৎপন্ন হয় এটা কিন্তু আমাদের হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারও কিন্তু বিভিন্ন বিসিএসও কিন্তু এই রিলেটেড প্রশ্ন আমাদের এসেছে। তার কারণে আমরা কোন সার কারখানায় কোন ধরনের সার উৎপন্ন হয় এটা একটু দেখে নিব। তারপর রয়েছে আশুগঞ্জ সার কারখানা, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে রয়েছে, এবং এখানে যেহেতু তিতাস গ্যাস রয়েছে এবং সেই কারণে তিতাস গ্যাস এখানে ব্যবহার করা হয় এবং এখানেও কিন্তু ইউরিয়া সার উৎপন্ন হয়। তারপর পলাশ ইউরিয়া সার কারখানা, যেটা নরসিংদী জেলার পলাশে অবস্থিত, এখানেও ইউরিয়া সার উৎপন্ন হয়। তারপর চট্টগ্রামে ট্রিপল সুপার ফসফেট সার কারখানা, চট্টগ্রামে 2টি সার কারখানা রয়েছে এবং 2টি ট্রিপল সুপার ফসফেট সার কারখানা রয়েছে। এগুলো হচ্ছে মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ সার কারখানাগুলো। বাকি আরও 5টি রয়েছে যেগুলোতে হচ্ছে ইউরিয়ার পাশাপাশি অন্যান্য যেমন ট্রিপল সুপার ফসফেট বা অন্যান্য সারগুলো উৎপন্ন হয়। এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন রয়েছে পোশাক শিল্প। আমরা জানি বাংলাদেশের রপ্তানিমুখী সবচেয়ে বড় শিল্প খাত হচ্ছে পোশাক শিল্প, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের মূলত অর্থনীতিকে চাকা ঘুরে পোশাক শিল্পের মাধ্যমে, এবং বাংলাদেশের পোশাক শিল্পে কিন্তু 60-এর দশকে শুরু হয়, এবং প্রথম দিকে হচ্ছে যে গার্মেন্টসটি গড়ে উঠেছিল 1973 সালে, সেটা হচ্ছে রিয়াজ গার্মেন্টস, যেটি মূলত 1978 সালে প্রথম রপ্তানিমুখী কার্যক্রমে যায়। এবং তবে বাংলাদেশে তৈরি পোশাকের ক্ষেত্রে প্রথম পথ প্রদর্শক কিন্তু বলা হয় নুরুল কাদিরকে, যিনি দেশ গার্মেন্ট গড়ে তুলেছিলেন, এবং দেশ গার্মেন্টটি গড়ে উঠেছিল কিন্তু 1977 সালে, যেটি 9 একর জমির উপর চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকায় প্রথম কিন্তু গড়ে উঠেছিল। এবং এই কারখানাটিও রপ্তানিতে যায় 1978 সালে প্রথম, এবং 2000 বর্তমানে এই পোশাক শিল্পের সংখ্যা কত, এটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে বর্তমানে কিন্তু 4500 প্রায় হচ্ছে যে বাংলাদেশের পোশাক শিল্প রয়েছে, যার মধ্যে 60% হচ্ছে ওভেন এবং হচ্ছে 40% কিন্তু নিটওয়্যার পোশাক তৈরি করে বাংলাদেশে। এবং যেহেতু বাংলাদেশে পোশাক শিল্প একটি বড় একটি শিল্প, এবং এখানে প্রায় হচ্ছে 50 লক্ষ লোক প্রত্যক্ষভাবে জড়িত, এবং 2 কোটি অধিক লোক এই শিল্পে হচ্ছে যে পরোক্ষভাবে এই শিল্পে কাজ করছে। এবং এই শিল্পের দিকে যদি আমরা দেখি, আমরা তো জানি এই শিল্পে হচ্ছে নারী শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং এই নারী শ্রমিকরা হচ্ছে এই শিল্পে প্রায় 80% হচ্ছে নারী কর্মী এখানে রয়েছে। এবং আমরা একটা টার্ম প্রায়শই শুনি, সেটা হচ্ছে জিএসপি, যেটা জেনারেলাইজ সিস্টেম প্রেফারেন্স। এই সুবিধা বাংলাদেশ প্রথম ভোগ করতে শুরু করে 1976 সালে, এবং 2026 সাল থেকে বাংলাদেশ পাবে জিএসপি প্লাস সুবিধা। আচ্ছা, এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব যখন ক্ষমতায় বসেন, তার পরবর্তীতে বৈশ্বিক যে পট পরিবর্তন হয়, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্পের শুল্ক নীতি যে আরোপ করা হয়, বৈশ্বিক ক্ষেত্রে এর প্রভাব বিশেষ করে বাংলাদেশে রপ্তানি এবং পোশাক শিল্পের রপ্তানিতে আসলে এর প্রভাব কী পড়তে পারে। এটা খুবই রিসেন্ট একটা আমরা এই রিলেটেড কথাগুলো শুনে আসছি, আসলে বাংলাদেশে এটার কি প্রভাব পড়তে পারে। তাহলে আমরা যদি একটু ডিটেলসে দেখি, বাংলাদেশের আমেরিকা হচ্ছে বাংলাদেশে একক পোশাক রপ্তানিতে বাংলাদেশের একক বৃহত্তম ক্ষেত্র। তবে যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা করি, দেখি যে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি পার্সেন্টেজ তৈরি পোশাক শিল্প কিন্তু বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে অবস্থিত, কিন্তু সেটা কিন্তু তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ হচ্ছে তৈরি পোশাক শিল্পে রপ্তানিতে একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের দিকে বাংলাদেশের যে রপ্তানি হয়েছে তার দিকে যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাবো $869 কোটি পণ্য কিন্তু রপ্তানি হয়েছে 24-25 অর্থ বছরে, যার 18% কিছু বেশি বাংলাদেশের মোট রপ্তানির। এবং এই রপ্তানির 86% কিন্তু তৈরি পোশাক। তাহলে দেখতে পাচ্ছি যে খুব বড় একটি অ্যামাউন্ট আমেরিকাতে যায়।
তাহলে কি আমাদের রপ্তানি, যেহেতু ট্রাম্প কিন্তু আমাদের পোশাক শিল্পের সমগ্র রপ্তানির উপরে হচ্ছে যে শুল্ক আরোপ করেছে, তাহলে শুল্ক আরোপের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে? যেহেতু বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু দাঁড়িয়ে আছে তৈরি পোশাক শিল্প রপ্তানির উপরে। তাহলে এই অবস্থাটা বোঝার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। আসলে বাংলাদেশে মানে পূর্বের বছরগুলোতে বাংলাদেশ কিভাবে আমেরিকাতে হচ্ছে, কত পার্সেন্ট বাংলাদেশে শুল্ক ছিল নাকি ছিল না, কত পার্সেন্ট শুল্কে আমরা রপ্তানি করে এসেছি। আমরা যদি আগের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশ কিন্তু 1976 সালে প্রথম জিএসপি সুবিধা পায়, মানে শুল্কমুক্ত সুবিধা আমেরিকার বাজারে পেয়েছিল। কিন্তু 2013 সাল থেকে কিন্তু বাংলাদেশের সেই জিএসপি সুবিধাটা কিন্তু বাতিল হয়ে গিয়েছিল, কারণ বিভিন্ন ধরনের দুর্ঘটনা গার্মেন্টস সেক্টরে এবং বিভিন্ন অনিয়মের কথা বলে 2013 সালে আমেরিকা বাংলাদেশের জিএসপি সুবিধা, শুল্কমুক্ত সুবিধা, সেটা কিন্তু বন্ধ করে দেয় এবং 16% হারে কিন্তু বাংলাদেশের সকল পণ্যের উপর হচ্ছে যে আমেরিকার আগে থেকেই কিন্তু শুল্ক ছিল এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব কিন্তু 35% আরও শুল্ক আমাদের উপর আরোপ করেছিল। কিন্তু বাংলাদেশের কূটনৈতিক সফলতার কারণে সেটা 20% নামিয়ে এসেছে। কিন্তু টোটাল কত হচ্ছে আমাদের এখন শুল্ক রয়েছে? টোটাল হচ্ছে আমেরিকাতে আমাদের হচ্ছে সকল পণ্য রপ্তানির ক্ষেত্রে টোটাল এখন আমরা দেখতে পাচ্ছি 36% কিন্তু শুল্ক আমাদের প্রদান করতে হবে। তাহলে এত হিউজ পরিমাণে শুল্ক প্রদান করে কি আমাদের পণ্যগুলোকে আমেরিকাতে আমরা পৌঁছাতে পারবো? তাহলে আর একটু দেখি, তাহলে হচ্ছে আমরা অন্যান্য দেশের উপর শুল্কের কি অবস্থা সেটা দেখি। ট্রাম্পের চীনা পণ্যের উপর শুল্ক দিয়েছে কিন্তু এখন 30% এবং ভারতের পণ্যে শুল্কের হার 25%, যা কিন্তু অন্যান্য প্রতিযোগী দেশগুলো থেকে অনেক বেশি। এবং বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভিয়েতনামও কিন্তু বাংলাদেশের মতোই শুল্ক হার হচ্ছে 20%। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু মোটামুটি একটু ভালো অবস্থানে আছে, কারণ এই শুল্ক আমাদের কিন্তু প্রদান করতে হবে না, আমদানিকারকদের উপরে সেটা বর্তায়। সেই হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের আমেরিকান বায়ারদের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্ডার পাওয়া শুরু করেছে, যেটা বাংলাদেশের জন্য কিন্তু পজিটিভ। এবং ভারতের 25% শুল্ক যেহেতু আরোপ করেছে ট্রাম্প, যার কারণে হচ্ছে ওইখান থেকেও দেখা যাচ্ছে যে আমরা ভারতে বড় বড় রপ্তানিকারক যে তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু যোগাযোগ করা শুরু করেছে এবং চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছে। দেখা যাচ্ছে গত 2 সপ্তাহে দুটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তিও সম্পন্ন করেছে বাংলাদেশের সাথে। এবং রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে কয়েকজন উদ্যোক্তা হচ্ছে জানান যে গত 2 সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশের অনুসন্ধানও আসছে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে আসলে পজিটিভই, যতটুকু সময় দেখা যাচ্ছে পজিটিভ বাংলাদেশের জন্য। তবে ভবিষ্যতে যদি আমেরিকা আর ভারতের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে শুল্ক হার কমে আসে, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে, তবে সেটা সময়ের ব্যাপার। আচ্ছা, এখন যদি আমরা দেখি তৈরি পোশাক শীর্ষ রপ্তানিকারক দেশগুলো, তৈরি পোশাক ক্ষেত্রে প্রথমেই রয়েছে চীন এবং দ্বিতীয় অবস্থানে খুবই আশাব্যঞ্জনভাবে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। বাংলাদেশের তৈরি পোশাকের উৎপাদনের দিকে যদি আমরা এটা দেখি তাহলে দেখতে পাবো 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মোট উৎপাদন বাংলাদেশ $38.17 বিলিয়ন হচ্ছে রপ্তানি করে, যা 2023-24 অর্থ বছরে মোট পোশাক রপ্তানি হয়েছে $36.13 বিলিয়ন। জিএসপি আমরা একটা টার্ম সহসা শুনে থাকি যে জিএসপি আসলে কি? মূলত হচ্ছে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে, বিশেষ করে সদস্যভুক্ত এবং অনুন্নত দেশগুলো বাণিজ্যের ক্ষেত্রে যাতে কিছুটা সুবিধা পায়, সেক্ষেত্রে মূলত হচ্ছে অগ্রাধিকারমূলক এই সুবিধা অনুন্নত দেশগুলোকে মূলত দেওয়া হয়ে থাকে, যাতে তারা অগ্রাধিকারমূলক কিছু বাণিজ্য সুবিধা পায়। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে 1976 সালে জিএসপি সুবিধার আওতাধীন বাংলাদেশ হয়েছিল, তবে 2013 সাল থেকে জিএসপি সুবিধা কিন্তু আমেরিকার বাজারে বন্ধ হয়ে যায়, কারণ বাংলাদেশে 2013 সালে রানা প্লাজা ধস বা বিভিন্ন ধরনের অনিয়মের কারণে অনিয়মের কথা তুলে কিন্তু
ইউএসএ বাংলাদেশের যে জিএসপি সুবিধা 2013 সাল থেকে সেটি বন্ধ হয়ে যায়। বাংলাদেশে ওষুধ শিল্প, আমরা সিমেন্ট শিল্প পড়েছি। সিমেন্ট শিল্প যেমন স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্পেও অনেকটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের চাহিদার প্রায় 98% ওষুধ কিন্তু দেশে উৎপন্ন হয়, তবে কিছু পার্সেন্টেজ মানে 2% বর্তমানে শুধুমাত্র কিছু হাইটেক প্রোডাক্ট যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ভ্যাকসিন ইত্যাদি হচ্ছে শুধুমাত্র কিন্তু আমদানি করা হচ্ছে। এবং বর্তমানে উন্নত বিশ্বের ইউরোপ এবং আমেরিকা সহ বাংলাদেশে 157টি দেশে হচ্ছে ওষুধ পণ্য রপ্তানি করছে। বাংলাদেশের ওষুধ শিল্পের ইতিহাসের দিকে যদি আমরা এটা দেখি, তাহলে বাংলাদেশের ওষুধ শিল্পও কিন্তু যাত্রা শুরু করে 1950-এর দশকে। 1971 সাল স্বাধীনতার পরে সেটি আরও বৃদ্ধি পায়। প্রাথমিকভাবে দেশের মোট 20% চাহিদা হচ্ছে এই শিল্প বাংলাদেশে যে উৎপন্ন করতো সেটা দিয়ে হচ্ছে পূরণ করা হতো, আর বাকি 80% হচ্ছে আমদানি করতো বাংলাদেশ প্রতি বছর। কিন্তু দেখা যায় যে 1981 সালে বাংলাদেশে হচ্ছে লাইসেন্সধারী ওষুধ কারখানা ছিল 166টি, যার মধ্যে হচ্ছে বহুজাতিক কোম্পানি ছিল 8টি, এবং এই 8টি কোম্পানি 75% উৎপাদন নিয়ন্ত্রণ করত। যার কারণে দেখা যাচ্ছে যে স্বাধীনতার পর বাংলাদেশের ওষুধ শিল্প কিন্তু বহুজাতিক কোম্পানির দ্বারা আধিপত্য এবং আমদানি নির্ভর হয়ে পড়েছিল। কিন্তু 1982 সালে জাতীয় ঔষধ নীতি এই খাতের মোড় ঘুরিয়ে দেয় এবং দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং মান নিয়ন্ত্রণে সহায়ক হয়। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা 1982 সালে যখন হচ্ছে জাতীয় ঔষধ নীতি প্রয়োগ করা হয়, তারপর থেকে কিন্তু বাংলাদেশের যে ঔষধ শিল্পটা সেটা কিন্তু বিকাশ লাভ করে। এর আগে হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি দৌরাত্ম্য ছিল এবং আমদানি নির্ভর ছিল বাংলাদেশের হচ্ছে ওষুধ শিল্পটা, এবং বর্তমানে এটি খুব ভালো অবস্থানে রয়েছে। 98% সেটি হচ্ছে মোট চাহিদার বাংলাদেশে নিজেই উৎপাদন করতে পারছে। এবং বাংলাদেশের সেই উৎপাদন ক্ষমতার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে সর্বমোট 227টি অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বছরে 32,000 ব্র্যান্ডের কোটি টাকার ওষুধ এবং ওষুধের কাঁচামাল উৎপন্ন করছে। এর পাশাপাশি দেখতে পাবো যে আমরা হচ্ছে জাতীয় স্বাস্থ্য সেবায় আইনগতভাবে স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ওষুধও কিন্তু প্রস্তুত করছে প্রতি বছর হচ্ছে বাংলাদেশ। এবং মেধাস্বত্ব ছাড় নামক একটি টার্ম আমরা দেখতে পাই, সেটি হচ্ছে ওষুধ শিল্প। আমরা দেখতে পাচ্ছি যে মেধাস্বত্ব নামক একটি টার্মস আমরা দেখতে পাই। মেধাস্বত্ব ছাড় মানে কি? সাধারণত দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন মূলত হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোকে মানে এই মেধাস্বত্ব ছাড়টা দিয়ে থাকে। মেধাস্বত্ব ছাড় বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো একটি অঞ্চল বা দেশকে কোনো একটি প্যাটেন্ট করা পণ্যে যদি আমরা হচ্ছে যে কিছু হচ্ছে ছাড় দিই উৎপাদনের জন্য, যে যাতে সেটি জেনেরিক ফর্মে উৎপাদন করতে পারে। তাছাড়া আরেকটি টার্মস আছে, সেটা হচ্ছে ট্রিপস চুক্তি, যেটির আওতাধীন রয়েছে যে যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি নতুন কোনো ওষুধ আবিষ্কার করে বাজারজাত করলে দেখা যায় যে সরকার তাকে 20 বছরের জন্য একচেটিয়া ব্যবসা করতে দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে সেই ট্রিপস চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক। তাহলে হচ্ছে মেধাস্বত্ব ছাড়ের কারণে কিন্তু বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি পজিশন লাভ করছে সেই বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন এবং বিভিন্ন ধরনের ওষুধগুলো রপ্তানি করার ক্ষেত্রে। 2001 সালের নভেম্বর মাসে কাতারের রাজধানী দোহাতে একটি হচ্ছে সম্মেলন অনুষ্ঠিত হয়, মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে দেখা যায় যে 49টি দেশ স্বল্পোন্নত দেশকে 2016 সাল পর্যন্ত হচ্ছে মেধাস্বত্ব ছাড় দেওয়া হয়। তাহলে কি 2016 সালের পর থেকে বাংলাদেশ আর সেই সুবিধা পাচ্ছে না? না, সেটি হচ্ছে 2033 সাল পর্যন্ত কিন্তু আরও বর্ধিত করা হয়, যার কারণে এই ছাড়ের ফলে বাংলাদেশের ওষুধ শিল্প খাতে রফতানি দরজা কিন্তু অবারিত হয়। তার মানে হচ্ছে মেধাস্বত্ব ছাড় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক, যার কারণে হচ্ছে বাংলাদেশ কিন্তু ইজিলি এই ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশের শিল্প ব্যবস্থার পরবর্তীতে রয়েছে বাংলাদেশের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাকে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থাকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে স্থল পরিবহন, জল পরিবহন এবং আকাশ পরিবহন। স্থল পরিবহনকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, রেলপথ এবং সড়কপথ। প্রথমেই দেখছি আমরা এখন বাংলাদেশের রেলপথ নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশের রেলপথের অতীতে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে আমরা জানি যে ব্রিটিশ আমলে কিন্তু হচ্ছে বাংলাদেশের মূলত হচ্ছে উপমহাদেশের যে রেলপথগুলো সেগুলো কিন্তু গড়ে উঠেছিল, এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশে 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন সেই অবিভক্ত ভারতে 9টি প্রধান রেলপথ ছিল, এবং 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের কিন্তু একটি মাত্র আংশিকভাবে লাভ করে। পরবর্তীতে আরও রেল সংযোগ বৃদ্ধি করা হয়। বর্তমানে 2023-24 সালে যদি আমরা ডাটা দেখি, বর্তমানে বাংলাদেশের রেলের দৈর্ঘ্য কতটুকু, তাহলে দেখতে পাও যে বাংলাদেশের বর্তমানে রেলপথের দৈর্ঘ্য কিন্তু রয়েছে 3254 কিলোমিটার, যা বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে, বাংলাদেশের 48টি জেলাসহ বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্থান কিন্তু এই রেল সংযোগের মাধ্যমে সংযোগ প্রদান করা যাচ্ছে। এবং এই যে বাংলাদেশের যে রেলের দৈর্ঘ্য সেটা 3254 কিলোমিটার, সেটা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 সালের ডাটা রিপ্রেজেন্ট করছে। বাংলাদেশে বর্তমানে 498টি রেল স্টেশন রয়েছে, এবং বাংলাদেশের যে রেল পথগুলো সেটির দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে কিন্তু ব্রড গেজ, মিটার গেজ এবং ডুয়েল গেজ এই 3 প্রকার রেলপথ রয়েছে। ব্রড গেজ রেলপথগুলো মূলত হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলে রয়েছে, যেগুলো হচ্ছে রাজশাহী বা বাংলাদেশের যমুনা সেতুর যমুনা নদীর পশ্চিমাংশে অর্থাৎ খুলনা এবং রাজশাহী বিভাগে রয়েছে, এবং বাংলাদেশের মিটার গেজ রেলপথগুলো যমুনা নদীর পূর্বাংশে অর্থাৎ কেবল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অবস্থিত। আর ডুয়েল গেজ রেলপথটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে দেশের পূর্ব পশ্চিম অংশকে সংযুক্ত করেছে, এবং এই সেতু রাজশাহী এবং ঢাকাকেও সংযুক্ত করেছে, এবং যার ফলে এদেশের উত্তর এবং দক্ষিণ পশ্চিম অংশের মধ্যে যাতায়াত হচ্ছে এই ডুয়েল গেজের কারণে কিন্তু সহজ হয়েছে। বাংলাদেশের মিটার গেজ রেলপথ বর্তমানে বাংলাদেশে 1679 কিলোমিটার মিটার গেজ রেলপথ রয়েছে। এখানে কিছু হচ্ছে আমি মিটার গেজ রেলপথ উল্লেখ করে দিয়েছি, যেগুলো আসলে মনে রাখার জন্য নয়, জাস্ট দেখার জন্য আসলে রেলপথগুলো কীরকম হয়, কারণ এই রিলেটেড প্রশ্ন হচ্ছে আমাদের হচ্ছে এমসিকিউতে আসতে পারে, যেমন হচ্ছে কোনটি মিটার গেজ রেলপথ বা কোনটি হচ্ছে ব্রড গেজ রেলপথ। এগুলো হচ্ছে মুখস্থ করার কিছু নেই, যেহেতু আমি বলেছি যে উত্তরবঙ্গে মূলত হচ্ছে যে আমাদের ব্রড গেজ রেলপথগুলো অবস্থিত, এবং দক্ষিণ নয়, যমুনা নদীর ব্রিজের পূর্ব অংশে হচ্ছে বাংলাদেশের মিটার গেজ রেলপথগুলো অবস্থিত। সেহেতু হচ্ছে এই নামগুলো যখন আমরা দেখবো, যেমন হচ্ছে যে চট্টগ্রাম, লাকসাম, আখাউড়া, ভৈরব বাজার, এইটি কোন মিটার গেজ রেলপথ নাকি হচ্ছে ব্রড গেজ রেলপথ, যেহেতু আমরা জানি হচ্ছে এগুলো হচ্ছে যমুনা সেতুর হচ্ছে পূর্বাংশের অঞ্চল, সেহেতু আমরা ইজিলি বলে দিতে পারবো যেটা মিটার গেজ রেলপথ। মূলত এই উদ্দেশ্যে এখানে নামগুলো রাখা হয়েছে। এবং আমরা ব্রড গেজ রেলপথগুলোর দিকে যদি দেখি তাহলে দেখতে পাই যে 879 কিলোমিটার ব্রডগেজ রেলপথ বাংলাদেশে রয়েছে, এবং বাংলাদেশের ডুয়েল গেজ রেলপথের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটা বর্তমানে হচ্ছে বাংলাদেশে রয়েছে 553 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সড়ক যোগাযোগ রেলপথের পরেই রয়েছে বাংলাদেশের সড়ক যোগাযোগ। বাংলাদেশে যদিও হচ্ছে যে রেলপথেও অনেক ধরনের পরিবহন হয়, যাত্রী এবং পণ্য পরিবহন হয়, তবে সড়কের মাধ্যমে হচ্ছে সেই পরিবহনের হারটা আরও বেশি। যেমন বাংলাদেশের জাতীয় সড়ক 2024 সালের ডাটা অনুযায়ী বাংলাদেশের জাতীয় সড়ক কিন্তু 17.77% মোট সড়ক ব্যবস্থার, এবং আঞ্চলিক সড়ক রয়েছে 21.79%। এখন যেখানে এবং জেলা সড়কের রয়েছে অনুপাত রয়েছে 60.45%। এবং বাংলাদেশের রিসেন্ট ডেটার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে জাতীয় মহাসড়ক আসলে কত কিলোমিটার এবং আঞ্চলিক মহাসড়কই বা কত, এবং বিভিন্ন ইয়ারের পর্যালোচনার মাধ্যমে দেখতে পাবো যে বর্তমানে কতটুকু বেড়েছে এবং বা কতটুকু হ্রাস পেয়েছে। 2022 সালের ডাটাতে দেখতে পাচ্ছি আমরা জাতীয় মহাসড়ক কিন্তু রয়েছে 3991 কিলোমিটার, যেটা 2023 সালেও সেম ছিল, 2024 সালেও সেম।
এবং অন্যান্য ডাটাগুলো এখানে একটু ডাটা দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আঞ্চলিক মহাসড়ক কতটুকু ছিল, ফিডার বা জেলা মহাসড়ক কত ছিল, এবং মোট বাংলাদেশের যে সড়ক ব্যবস্থা সেটা সড়ক যোগাযোগ মোট ব্যবস্থা কতটুকু রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। বর্তমান সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঢাকা মেট্রো রেল প্রজেক্ট। এবং এই মেট্রো রেল প্রজেক্টের মধ্যে 6টি যে এমআরটি পথ রয়েছে সেটি আমাদের হচ্ছে একটু ডিটেলস পড়তে হবে। ঢাকার রাজধানী এলাকা রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহর ভিত্তিক রেল ব্যবস্থাকে মূলত হচ্ছে ঢাকা মেট্রো রেল প্রজেক্ট বা ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বলা হয়। এবং এই প্রকল্পটি কিন্তু 6টি নেটওয়ার্কের মাধ্যমে গড়ে উঠবে বলে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা 2030 সালে সম্পন্ন করা হবে বা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রথমে হচ্ছে আমরা যেহেতু 6টি কর্মপরিকল্পনা বা 6টি নেটওয়ার্কের কথা বলছি, 6টি নেটওয়ার্ক কি সেটি একটু ডিটেলস আমাদের দেখতে হবে। প্রথমে আসছে এমআরটি লাইন 6। এমআরটি লাইন 6 এটি গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি হচ্ছে 2004 সালে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত কিন্তু অংশের কিন্তু উদ্বোধন করা হয়েছিল। এবং এমআরটি 6 লাইনের কর্মপরিকল্পনা অনুযায়ী 2030 সালে এই এমআরটি লাইন সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এবং উত্তর থেকে এবং কমলাপুর পর্যন্ত এটার দৈর্ঘ্য কিন্তু 21.26 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এখানে রয়েছে 17টি স্টেশন এবং প্রতি ঘন্টায় এটা 60,000 যাত্রী পরিবহনে সক্ষম। এবং এটার এই এমআরটি লাইন 6 যেটা রয়েছে সেটা কিন্তু উত্তর থেকে টঙ্গী পর্যন্ত প্রায় 7.50 কিলোমিটার সম্প্রসারণের জন্য আরও একটি প্রাক সম্ভাবনা। পরবর্তীতে রয়েছে এমআরটি লাইন 1। এই এমআরটি লাইন 1-এর সেটি হচ্ছে দৈর্ঘ্য আমরা দেখতে পাবো যে 31.24 কিলোমিটার দৈর্ঘ্য, এবং এটাতে রয়েছে 21টি স্টেশন, যেখানে আমরা এমআরটি লাইন 6-এ দেখেছি যে 17টি স্টেশন রয়েছে এবং 60,000 মানুষ কিন্তু প্রতি ঘন্টায় হচ্ছে তা সেটা যাত্রী বহন করতে সক্ষম। এমআরটি লাইন 1-এ দেখতে পাচ্ছি আমরা স্টেশন রয়েছে একটি, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ এমআরটি লাইন যেটি 1 সেটি হচ্ছে কিন্তু পাতাল এবং উড়াল দুটা রুটই রয়েছে, কিন্তু আমরা এমআরটি 6 লাইন যেটা পড়েছি সেটা কিন্তু শুধু উড়াল রুট রয়েছে। এবং বাংলাদেশ এমআরটি 1 লাইন সেটি হচ্ছে কমলাপুর থেকে কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত, যেটার দৈর্ঘ্য হবে 19.87 কিলোমিটার, এবং এটা কিন্তু পাতাল রেলপথ। এবং বাকি যেটা রয়েছে নিউ মার্কেট থেকে পীরগঞ্জ ডিপো পর্যন্ত সেটা হচ্ছে বাংলাদেশের হবে উড়াল রুট, এবং এটার দৈর্ঘ্য হবে 11.36 কিলোমিটার। এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে 2026 সালে এটা হচ্ছে সম্পন্ন করা হবে। এবং কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে রোডটি হবে বাংলাদেশ, সেটি কিন্তু প্রথম পাতাল মেট্রো রেল। এখন যাচ্ছি এমআরটি লাইন 5-এ, যেটিকে নর্দার্ন রোডও বলা হয়। এটাতে থাকবে 14টি স্টেশন, যার মধ্যে থাকবে 9টি পাতাল এবং 5টি হচ্ছে উড়াল, এবং এটার দৈর্ঘ্য হবে 20 কিলোমিটার। এবং ধারণা করা হচ্ছে যে 2028 সালের মধ্যে হচ্ছে এটি হয়তোবা কাজ সম্পন্ন করা হবে, বা লক্ষ্যমাত্রা যতটুকু হচ্ছে শেষ করা হবে সেটি সমাপ্তির দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। এবং এই যে এমআরটি লাইন 5 সেটার দৈর্ঘ্য হবে হচ্ছে 6.5 কিলোমিটার, এবং যেটা হচ্ছে উড়াল সেগমেন্টটা হবে হেমায়তপুর থেকে আমিনবাজার এবং নিউ মার্কেট থেকে ভাটারা পর্যন্ত। এবং 13.5 কিলোমিটার যেটা সেগমেন্ট থাকবে সেটা কিন্তু আমিনবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এটি হবে ঢাকার প্রথম পূর্ব পশ্চিম এমআরটি করিডোর। এবং আমরা যদি এখন দেখি এমআরটি 6 লাইন সেটি দেখতে পাবো, সেটিকে সাউদার্ন রোডও বলা হয়, যার দৈর্ঘ্য হবে 17.2 কিলোমিটার, এবং স্টেশন রয়েছে 15টি স্টেশন, যার মধ্যে 11টি পাতাল এবং 4টি উড়াল। তার মানে আমরা হচ্ছে এখানে যেই এমআরটি লাইনগুলোই দেখতে পাচ্ছি, এমআরটি 1, 5, 6 সেগুলো সব কিন্তু পাতাল এবং হচ্ছে উড়াল দুইটা হচ্ছে দূর থাকবে।
এবং MRT 6 লাইনে সেটার যে আমরা রুটটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত এটার দৈর্ঘ্য হবে 13.1 কিলোমিটার, এবং আফতাবনগর থেকে দাসের কান্দি পর্যন্ত 4.1 কিলোমিটার পর্যন্ত এটা হচ্ছে বিস্তৃত হবে। এবং এটা 2030 সাল নাগাদ হচ্ছে প্রস্তুত বা সম্পন্ন হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। এবং সর্বশেষ রয়েছে MRT 4 লাইন, এবং যেটি হচ্ছে আশা করা যায় যে 2024 সালে 2030 সালে সেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি সম্পন্ন হবে। এবং এটি 16 কিলোমিটার দৈর্ঘ্য হবে, যেটি হচ্ছে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত উড়াল সড়কটি হচ্ছে বিস্তৃত। এবং এটার মধ্যে কিন্তু উড়াল এবং পাতাল অংশ দুটিই রয়েছে, কারণ বাংলাদেশে একটি MRT লাইন ছাড়া বাকি MRT লাইনগুলোতে আমরা হচ্ছে উড়াল সড়ক এবং পাতাল সড়কও কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই যে 6টি MRT লাইন রয়েছে সেগুলো হচ্ছে আমাদের একটু ডিটেলস পড়তে হবে, কারণ এটা থেকে যে কোনো একটি থেকে প্রশ্ন আসতে পারে। এবং যেহেতু বাংলাদেশে যেটি রোডটি চলমান রয়েছে উত্তরা থেকে মতিঝিল, সেটি থেকে আরও ডিটেলস প্রথমে যেটি পড়েছি সেটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এখন বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য সমাপ্ত প্রকল্পসমূহ যদি দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো প্রথমেই রয়েছে পদ্মা সেতু, যেটি মাওয়া এবং জাজিরা পয়েন্টে অবস্থিত, এবং আমরা জানি যে সেটার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, এবং 2022 সালে কিন্তু সেটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবং বাংলাদেশের সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় 30,770 কোটি প্লাস টাকা কিন্তু ব্যয় করা হয়েছিল এই প্রকল্পটি দাঁড় করানোর জন্য, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ অবকাঠামো। এবং এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাথে উত্তর অঞ্চলের একটি উত্তর পূর্বাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের কিন্তু একটা যোগাযোগের ক্ষেত্রে একটা মাইল ফলক বলা যায়। আচ্ছা, পদ্মা সেতু মূলত হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অংশের সাথে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে একটি মাইল ফলক। এবং দেখা যাচ্ছে পদ্মা সেতুর উপরের অংশ দিয়ে কিন্তু যানবাহন এবং নিচের অংশ দিয়ে কিন্তু রেল চলাচল করছে। পরবর্তীতে রয়েছে কর্ণফুলী নদীর তলদেশে মাল্টিলেন সড়ক টানেল, এবং এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রকল্প, যেটি হচ্ছে বাংলাদেশের কর্ণফুলী নদীর নিচ দিয়ে কিন্তু নির্মিত মাল্টিলেন সড়ক টানেল, এবং দক্ষিণ এশিয়ার প্রথম পানির নিচ দিয়ে এই টানেলটি গিয়েছে। এবং এটি দৈর্ঘ্য 3.40 কিলোমিটার, এবং মোট ব্যয় হয়েছে 10,679.71 কোটি টাকা। এবং এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য মূলত হচ্ছে চট্টগ্রাম শহরকে চট্টগ্রাম শহরের পশ্চিমাংশকে পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করাকে হচ্ছে এই যে টানেলটা, কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে টানেলটা, সেটা হচ্ছে এটার মূল লক্ষ্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু দক্ষিণ এশিয়ার প্রথম, সেদিক দিয়ে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা নির্মাণ কাজ 2023 সালে নির্মাণ কাজ শেষ করে এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে, আমরা জানি। এবং সমাপ্তপ্রাপ্ত প্রকল্পসমূহের পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো, মানে কোন কোন প্রকল্পগুলো এখনও চলমান রয়েছে এবং ভবিষ্যতে উদ্বোধন করা হবে। প্রথমে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা কিন্তু দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। প্রথম যে অংশ সেটা হচ্ছে ঢাকা বিমানবন্দর, বিশেষ করে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত 12.5 কিলোমিটার দীর্ঘ, সেটি কিন্তু 2023 সালে সেটি কিন্তু জনপরিবহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং অপর একটি অংশ যেটি বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে যাবে, সেটি হচ্ছে এবং সেটির দৈর্ঘ্য হচ্ছে 46.73 কিলোমিটার। এবং এই পুরো যে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সেটি 2025 সালের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশা করা যায়। তারপর রয়েছে বাস র্যাপিড ট্রানজিট লেন বা উড়াল সড়ক, বাস র্যাপিড ট্রানজিট লেন নির্মাণ অংশ, যেটি হচ্ছে উড়াল অংশটি আমরা এটাকে পড়ছি, সেটি দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য হবে 20 কিলোমিটার, এবং এটি কিন্তু গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত হবে, এবং এটি দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট হবে। এবং এটার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটাতে 4,268.32 কোটি টাকা কিন্তু ব্যয় করা হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং এই প্রকল্পটি 2025 সাল নাগাদ সমাপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে। আচ্ছা,
বাংলাদেশের সড়ক যোগাযোগের পরবর্তীতেই রয়েছে গুরুত্বের দিক দিয়ে বাংলাদেশের জলপথ। আমরা জানি বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ এবং অনেক নদী খাল বিল বাংলাদেশে জালের মতো ছড়িয়ে রয়েছে, যার কারণে বাংলাদেশে কিন্তু জলপথে যে যাতায়াত এবং পণ্য এবং বাণিজ্য সেটা কিন্তু অনেক সহজ হয়েছে জলপথের প্রাপ্যতার কারণে, যার কারণে নদীপথে বাংলাদেশের প্রধান যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা হয়ে গড়ে উঠেছে এবং অতীতে এবং এটা প্রধান পথ হলেও বর্তমানে বাংলাদেশ নদীপথের মাধ্যমে 75% অভ্যন্তরীণ বাণিজ্য এবং যাত্রী পরিবহন হয়ে থাকে। এবং এই যে জলপথ, সেই পথটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এই দেশে নদীপথের দৈর্ঘ্য কিন্তু দাঁড়ায় হচ্ছে বর্ষাকালে একরকম, আবার শীতকালে যেহেতু কমে যায় যার কারণে এটা কিন্তু দৈর্ঘ্যটা কমে যায়। যেমন বর্ষাকালে এই নদীপথের দৈর্ঘ্য দাঁড়ায় হচ্ছে 22,155 কিলোমিটার, যার শীতকালে দৈর্ঘ্য কিন্তু কমে হয় 4,750 কিলোমিটার। এবং শীতকালে এটার দৈর্ঘ্য কমে, তবে বর্তমানে এই দৈর্ঘ্য কিন্তু আরও মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। এবং রিসেন্ট ডাটা অনুযায়ী বর্তমানে হচ্ছে বাংলাদেশে বার্ষিক প্রায় 60,13,000 টন পণ্য পরিবাহিত হয়ে থাকে এই জলপথের মাধ্যমে, এবং বার্ষিক 1,62,00,000 যাত্রী বিভিন্ন জলপথে যাতায়াত করে। বাংলাদেশে হচ্ছে এই যে জলপথগুলো ইম্পর্টেন্ট। জলপথগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ জলপথ এবং আন্তর্জাতিক জলপথ। সেটা হচ্ছে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে জলপথের যেই গুরুত্ব বা বিভিন্ন বন্দরের গুরুত্ব সেইটি আমাদের একটু ডিটেলস পড়তে হবে। যেমন প্রথমে রয়েছে চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর। 3টি বন্দরে আমাদের বহির্বিশ্বে হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে চট্টগ্রাম বন্দর, যার মাধ্যমে বাংলাদেশে যে আন্তর্জাতিক বাণিজ্য হয় সেই বাণিজ্যের কিন্তু 92 ভাগ কিন্তু এই সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। এবং যে কন্টেনার পরিবহন, সেই কন্টেনার পরিবহনের কিন্তু 98% এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমেও হয়ে থাকে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমদানি রপ্তানি কিন্তু এই বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি হচ্ছে এবং সবচেয়ে প্রাচীন বন্দরও এটা বটে। এখানে একটি চট্টগ্রাম বন্দরের আয়ব্যয়ের পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে, যেটা আমরা হচ্ছে সাময়িক চট্টগ্রাম বন্দর কর্তৃক যে ডাটা প্রদান করা হয়েছে সেই অনুযায়ী আমরা যে ডাটাটা পাই সেটা হচ্ছে 2023-24 সালের সাময়িক, এবং রাজস্ব কতটুকু আয় হয়েছে, ব্যয় হয়েছে কত এবং উদ্ধৃত কত রয়েছে আমাদের, সেই ডাটাটা এক নজরে আমরা দেখে নিই। মোংলা বন্দর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর, যেটা হচ্ছে 1950 সালে প্রথমে এই বন্দরটি প্রতিষ্ঠিত হয়। এবং এটি কোথায় অবস্থিত? এটি যেহেতু মোংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় কিন্তু এটা অবস্থিত, এবং এটি খুলনা শহর থেকে 48 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এবং এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এবং দেখা যায় যে এই যে বন্দরটা, এটার সাথে কিন্তু পশুর নদী এবং মংলা নদীর একটা সংযোগ রয়েছে। এবং বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক যে ডাটাটা রয়েছে সাময়িক, সেই মোংলা বন্দর কর্তৃক রাজস্ব আয়, ব্যয় এবং রাজস্ব উদ্ধৃত কতটুকু রয়েছে, মানে বাংলাদেশের অর্থনীতিতে সেটা কতটুকু প্রভাব ফেলছে, সেই ডাটাটা এখানে উপস্থাপন করা হয়েছে। তারপরে রয়েছে পায়রা বন্দর বাংলাদেশের তৃতীয় বন্দর, এবং 2013 সালে এটার প্রথম ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়। কিন্তু 2016 সালে বন্দরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এবং এটার যে অবস্থানটা সেটার দিকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমরা সেটা কিন্তু পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত, এবং এটার অবকাঠামো 6,000 একর জমির উপর কিন্তু এই বিশাল অবকাঠামোটা গড়ে উঠেছে। এবং সেটার বাংলাদেশের অর্থনীতিতে সেটার কতটুকু প্রভাব রয়েছে সেটার ডাটা একটি প্রদান করা হয়েছে এখানে। আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে 2023-24 অর্থ বছরে এই পায়রা বন্দর থেকে প্রায় 441.96 কোটি টাকা কিন্তু আয় করা হয়েছে। সমুদ্র বন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ। সব দেশে কি যেই দেশে সমুদ্র রয়েছে সে দেশে কি সমুদ্র বন্দর গড়ে উঠতে পারে? সমুদ্র বন্দর গড়ে ওঠার পিছনে কিন্তু কিছু
উপাদান বা নিয়ামক প্রয়োজন, যে উপাদানগুলো হচ্ছে থাকলে একটা দেশে সমুদ্র বন্দর গড়ে উঠতে পারে, সেই গড়ে ওঠার কারণগুলো বা অনুকূল পরিবেশগুলোর দিকে যদি আমরা তাকাই, যেমন প্রশ্ন আসতে পারে কি কি উপাদান থাকলে, যেমন পোতাশ্রয় থাকলে কি বাংলাদেশ মানে একটা জায়গায় বন্দর গড়ে উঠতে পারবে কিনা, এই রিলেটেড প্রশ্ন আসলে যেন আমরা উত্তর দিতে পারি, সেই জন্য হচ্ছে যে অনুকূল পরিবেশে কি কি উপাদানগুলো রয়েছে সেগুলো একটু আমরা পড়ে নিব। যেমন পোতাশ্রয়, প্রথমে পোতাশ্রয় বা ইংলিশে বললে একটু বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে হারবার। পোতাশ্রয় হারবার কি আসলে একটা সমুদ্র উপকূলে যেই জায়গাটাতে, যেই স্থানে জাহাজগুলো নিরাপদে আশ্রয় নিতে পারে, সেই স্থানকে মূলত হচ্ছে পোতাশ্রয় বলা হয়। সমুদ্রের যেই অংশে, সমুদ্র পানিতে যে অংশে হচ্ছে যে সমুদ্র স্রোত, সমুদ্রের ঢেউ বা ঝড় ঝাপটার প্রভাব থেকে হচ্ছে একটি জাহাজ হচ্ছে মুক্ত থাকতে পারে, মানে আর ওই মূলত হচ্ছে ওই জায়গাটাতে, সমুদ্রের ওই জায়গাটাতে হচ্ছে জাহাজগুলো নিরাপদ আশ্রয় লাভ করে, সেই অংশটাকে মূলত হচ্ছে পোতাশ্রয় বলা হয়। এই কারণে হচ্ছে যে সমুদ্রের ভগ্ন যে উপকূলগুলো, সেটা হচ্ছে থাকলে সেটা পোতাশ্রয় গঠনে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। এবং বাংলাদেশের যে চট্টগ্রাম এবং মংলা বন্দর রয়েছে, সেটাতে কিন্তু এরকম পোতাশ্রয় বিদ্যমান, যার কারণ হচ্ছে এটি প্রধান কিন্তু বন্দর হয়ে গড়ে উঠেছে বাংলাদেশে। এবং পশ্চাৎভূমি বা হিন্টারল্যান্ড বলতে বোঝায় মূলত হচ্ছে বন্দর গঠনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিন্টারল্যান্ড মূলত হচ্ছে একটা কৃষি বা শিল্প প্রধান বা জনবহুল হতে পারে বা সমৃদ্ধশালী একটা পশ্চাৎভূমি কিন্তু বন্দর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বা সহায়ক, কারণ এর উপরে হচ্ছে আমদানি এবং রপ্তানি কতটুকু হবে, রপ্তানি দ্রব্য আনা হবে কিনা সেটি নির্ভর করে। যেমন সমগ্র বাংলাদেশ কিন্তু এই বন্দর দুটি কিন্তু পশ্চাৎভূমি। আমরা যদি ধরি যে মংলা বন্দর বা চট্টগ্রাম বন্দর, এই বন্দর দুটির কথা যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশ হচ্ছে এটার পশ্চাৎভূমি। তার মানে হচ্ছে পশ্চাৎভূমি যতটুকু উন্নত হবে, যতটুকু আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করবে, তার মানে ততটুকু হচ্ছে বন্দরের জন্য সহায়ক। ভগ্ন তটরেখা, ভগ্ন তটরেখা কিন্তু বন্দর গঠনের জন্য খুবই উপযোগী। কারণ দেখা যায় যে ভগ্ন যদি তটরেখা থাকে বা কোস্ট লাইন, তটরেখা শব্দটার থেকে কোস্ট লাইন বলতে মনে হয় সহজে বোঝা যাবে, যে কোস্ট লাইন যত ভগ্ন হবে, তার মানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে গভীর এবং প্রশস্ত খাড়ি রয়েছে, এবং এই গভীর এবং প্রশস্ত খাড়ি কিন্তু হচ্ছে বিভিন্ন জাহাজ ভিড়ার জন্য সহায়ক। আর একটি রয়েছে যেটি মগ্নচড়া বা শৈলমুক্ততা। মগ্নচড়া ওয়ার্ডটি বুঝতে অসুবিধা হতে পারে, তবে আমি ইংলিশ টার্মটা যদি বলি, যেমন রিফ, তাহলে হয়তো আপনাদের বুঝতে সহজ হতে পারে। যদি সমুদ্র রিফ থাকে, আমরা যে শুনি যে গ্রেট ব্যারিয়ার রিফ, আমাদের একটা ওয়ার্ড প্রায় শুনি আমাদের ভূগোল টার্মে বা সমুদ্রের যে সামরিক বিষয়গুলো পড়ার ক্ষেত্রে, ঠিক তেমনভাবে রিফ বা বিভিন্ন ধরনের উপাদানে তৈরি হতে পারে এই রিফগুলো। এই রিফগুলো যদি থাকে, তাহলে মূলত হচ্ছে এটা কিন্তু সমুদ্রে হচ্ছে জাহাজ চলাচল বা ভিড়ার জন্য অনুকূল নয়। কারণ রিফ থাকলে সমুদ্রে হচ্ছে সেই যে উপকূলে যে রিফ থাকে, তাহলে কিন্তু সেই জাহাজগুলো সেখানে আটকে যায় এবং বন্দরে নোঙর ফেলতে পারে না, যার কারণে হচ্ছে রিফ মুক্ত একটি বন্দর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু বাংলাদেশে চট্টগ্রাম এবং মংলা বন্দর গড়ে উঠেছে, সেখানে কিন্তু এই ধরনের কোনো ধরনের অসুবিধা নেই। উপকূলের গভীরতা, পূর্বে পড়েছে উপকূলে হচ্ছে সমুদ্র বেশ গভীর হওয়া বাঞ্ছনীয়, কারণ এইখানে হচ্ছে যত গভীর থাকলে আধুনিক জাহাজ হচ্ছে বন্দরে যাতায়াত সহজে করতে পারে। তাছাড়া হচ্ছে সমুদ্র হচ্ছে সুবিস্তৃত সমভূমি, যে অঞ্চলে বন্দরটা গড়ে উঠেছে সেই অংশে হচ্ছে পিছনে হিন্টারল্যান্ড সেটা হচ্ছে সমভূমি থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি কোনো চট্টগ্রাম বন্দরের কথা চিন্তা করি, যদি পিছনে পাহাড় থাকতো বা সমভূমি না থাকতো, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকতো, তাহলে কিন্তু সেখানে হচ্ছে পোর্ট গড়ে উঠতো না। তাছাড়া পোর্টে আনা নেয়া, তারপর পোর্টের যে বিভিন্ন ধরনের সেট আপ, সেটার জন্য কিন্তু সমভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলে সেটা সম্ভব না। তারপরে রয়েছে জলবায়ু। বন্দর গঠনে অবশ্যই জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, কারণ বন্দরের নিকটবর্তী অঞ্চলে যদি বরফ পড়ে বা খুব বেশি বৃষ্টি বা খুব বেশি কুয়াশা, তাহলে কিন্তু একে তো জাহাজ নোঙর করা অসম্ভব হয়ে যাবে, বরফ জমলে জাহাজ চলাচলই সম্ভব হবে না। তারপর বৃষ্টির আধিক্য থাকলে কিন্তু আমদানি, তারপর হচ্ছে রপ্তানিতেও প্রভাব পড়বে। তাছাড়া বন্দর যদি স্বাস্থ্যকর না থাকে, তাহলে কিন্তু লোকজনের থাকার অসুবিধা হয়।
এবং শ্রমিকের এবং অভাবও দেখা যাবে। যার কারণে হচ্ছে জলবায়ু একটি গুরুত্বপূর্ণ, তার মানে হচ্ছে বরফ মুক্ত, খুব বেশি বৃষ্টিপাত হলে ঝামেলা মুক্ত, তারপর হচ্ছে কুয়াশা মুক্ত একটা বন্দর হচ্ছে আদর্শ বন্দর রূপে হচ্ছে পরিগণিত হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু এই ওয়েদারগুলো কোনোটিই নেই, যেমন বরফ, তারপর কুয়াশাচ্ছন্নতা, এই ঝামেলাগুলো হচ্ছে বাংলাদেশের বন্দরে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। তারপর হচ্ছে উন্নত যাতায়াত এবং পরিবহন ব্যবস্থা। পূর্বেই বলেছি উন্নত যাতায়াত এবং পরিবহন ব্যবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু আমদানি এবং রপ্তানি কিন্তু পণ্যগুলো পশ্চাৎভূমি থেকে হচ্ছে বন্দরে পৌঁছাবে, যার কারণে আমদানি রপ্তানিগুলো সেটি হচ্ছে অবশ্যই একটি প্রধান প্রায়োরিটি থাকবে। এবং চট্টগ্রাম এবং মংলা বন্দরের সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অংশে যাতায়াত এবং পরিবহন ব্যবস্থা খুবই সুন্দর সিস্টেম রয়েছে। তারপরে যাচ্ছে বাংলাদেশের বিমানপথ। বাংলাদেশের বিভিন্ন পথের মধ্যে বিমানপথগুলো হচ্ছে মূলত হচ্ছে দ্রুত পণ্য এবং যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয়। তবে বাংলাদেশের বিমানপথটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটি হচ্ছে আন্তর্জাতিক। বাংলাদেশের বিমানপথ থেকে আমরা পড়ব বাংলাদেশের বিমানের সংখ্যা। বাংলাদেশের বিমানের বর্তমান যে ডেটা সেটা অনুযায়ী বাংলাদেশের বিমানের সংখ্যা কিন্তু রয়েছে 21টি উড়োজাহাজ বাংলাদেশে রয়েছে, এবং বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বর্তমানে 60টি অভ্যন্তরীণ এবং 19টি আন্তর্জাতিক সার্ভিস বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রদান করে থাকে। আচ্ছা, বাংলাদেশের বিমানপথ মূলত হচ্ছে বাংলাদেশের বিমানপথটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান চলাচল যে রুটগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা নিম্নোক্তভাবে দেখতে পাই, যেমন ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা যশোর, এবং 10টি এখানে রুট দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ঢাকা থেকে কুমিল্লা, ঠাকুরগাঁও এবং ঈশ্বরদীতে কিন্তু বিমান সার্ভিস নেই। এই অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং বাংলাদেশের স্থানীয় বিমানবন্দর, বাংলাদেশের স্থানীয় কিন্তু 9টি বিমানবন্দর রয়েছে, এবং সেটি প্রথমত বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর সিলেটে একটি রয়েছে যেটার নাম হচ্ছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, তৃতীয়টি রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর কক্সবাজার বিমানবন্দর যেটি কক্সবাজারে অবস্থিত। তাছাড়া রয়েছে বাংলাদেশের কক্সবাজার বিমানবন্দর, শাহ মাকদুম বিমানবন্দর যেটা রাজশাহীতে অবস্থিত, তারপর রয়েছে ঈশ্বরদী বিমানবন্দর যেটি পাবনাতে অবস্থিত, এবং যশোর বিমানবন্দর যশোরে অবস্থিত, তারপর বরিশাল, তারপর সৈয়দপুর বিমানবন্দর। আচ্ছা, এখন বাংলাদেশের ব্যবসা এবং বাণিজ্য। মূলত হচ্ছে আমরা হচ্ছে বাণিজ্য বলতে কি বুঝি, উৎপাদিত পণ্য যেটা আমরা উৎপাদন করি সেটা হচ্ছে ক্রয় বিক্রয় এবং আনুষঙ্গিক যে কর্মকাণ্ড রয়েছে সেটাই মূলত হচ্ছে ব্যবসা বাণিজ্য বা ট্রেড অ্যান্ড কমার্স। সেক্ষেত্রে বাংলাদেশের বা বৈশ্বিক যেটাই বলি কেন, বাণিজ্যের প্রকারভেদকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে একটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য আর একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে আমরা বুঝি মানে একটা দেশের নিজস্ব যে সীমারেখা সেটার মধ্যেই বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া, তারপর হচ্ছে তাদের কাছ থেকে খুচরা ব্যবসাদের মাধ্যমে অবশ্যই ভোক্তার কাছে বিক্রি করা, সামগ্রিক প্রক্রিয়াটাকেই মূলত হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। এবং আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে দেশের সীমারা বা গণ্ডি পাড়িয়ে যখন আরেকটি দেশে আমরা সেটি হচ্ছে বাণিজ্য করি, সেই বাণিজ্যটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলছি। এবং বাংলাদেশের যে বাণিজ্য চিত্রটা সেটা প্রথমে বুঝতে হলে আমাদের দেখতে হবে মূলত বাংলাদেশ আমদানিকারক এবং রপ্তানিকারক প্রধান কয়েকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটি। এবং বাংলাদেশে আমদানিকারক এবং রপ্তানিকারক প্রধান কয়েকটি দেশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন সেটা যদি এক নজরে আমরা দেখে নিই তাহলে প্রথমেই আসছে চীন এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক। চীন এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কিন্তু স্বাধীনতার পর, যেখানে অন্য দেশের সাথে বাংলাদেশ 1972 সালে গড়ে উঠেছিল, বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য সম্পর্ক কিন্তু গড়ে উঠেছে 1975 সালের পর থেকে। এবং দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো রয়েছে দেশগুলোর মধ্যে চীন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের দেশ। তবে এই চীন এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বাণিজ্যিক ভারসাম্যহীনতা অনেক, কারণ বাংলাদেশ হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে চীন থেকে আমদানি করে কিন্তু রপ্তানির হার কিন্তু খুবই কম, যার কারণে বাণিজ্যিক কিন্তু একটা ভারসাম্যহীনতা বাংলাদেশের সাথে চীনের রয়েছে। যেমন রিসেন্ট যে ডাটা সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে চীন এবং বাংলাদেশে
চীন বাংলাদেশে প্রায় 16,139 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে। তার বিপরীতে যেখানে বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র 200 মিলিয়ন ডলার। তার মানে হচ্ছে একটা বড় বাণিজ্যিক গ্যাপ কিন্তু এখানে রয়ে গেছে। তবে চীন এবং বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক বাণিজ্য চুক্তি আছে এবং এই চুক্তির অনুযায়ী চীন বাংলাদেশকে 84টি পণ্যে হচ্ছে শুল্কমুক্ত প্রবেশ নিষিদ্ধ করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পাট এবং পোশাক অন্যতম। এখানে বাংলাদেশের সাথে চীনের যে বাণিজ্য হয়, মূলত আমদানি যেহেতু আমরা করি, সেই আমদানি যে একটি ডাটা সেটা হচ্ছে আমদানি ব্যয়, সেটি উল্লেখ করা হয়েছে। যেহেতু রপ্তানি খুব বেশি উল্লেখযোগ্য রপ্তানি আমরা করি না, সেই ডাটাটি এখানে আর উপস্থাপন করা হয়নি। জাপান এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগের হচ্ছে জাপান একটি গুরুত্বপূর্ণ দেশ, এবং বাংলাদেশ এবং জাপানের সম্পর্ক কিন্তু গড়ে উঠে বাণিজ্য সম্পর্কটি সেটি গড়ে উঠে 1972 সাল পর থেকে। এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের একটি বড় বাজার কিন্তু হচ্ছে এই জাপান। চীনের সাথে কিন্তু আমরা বললাম যে রপ্তানিটা খুব বেশি না, আমদানিটা বেশি, কিন্তু চীনের সাথে আমাদের রপ্তানি বাণিজ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে জাপানের কিন্তু বিনিয়োগে রয়েছে 4র্থতম স্থান দখল করে রয়েছে, এবং দুই দেশের মধ্যে কিন্তু অনেক ধরনের বাণিজ্যিক চুক্তি এবং সহায়তা দুই দেশের মধ্যেই কিন্তু বিদ্যমান রয়েছে। এবং এখানে একটি ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটাতে হচ্ছে গত অর্থ বছরে বাংলাদেশের সাথে জাপানের আমদানি ব্যয় এবং রপ্তানি আয় সেটি হচ্ছে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্য এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক। যুক্তরাজ্য এবং বাংলাদেশে যেহেতু যাতায়াত এবং চাহিদা দুটি কারণে কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের এই সম্পর্কটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যেমন বাংলাদেশের সাথে যে ইউকে, তার সম্পর্ক কিন্তু বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে 1972 সালে, এবং বাংলাদেশের রপ্তানি আয়ের 10% কিন্তু আসে যুক্তরাজ্য থেকে, যার 80% কিন্তু পোশাক শিল্প থেকে। যেহেতু বাংলাদেশ ইউতে পোশাক শিল্প রপ্তানি করে, এবং সেই পোশাকের রপ্তানির 10% কিন্তু ইউকেতে যায়। এবং যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের যে রপ্তানি এবং আমদানির যে একটি চিত্র, সেটি এই ডাটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতেই রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক। প্রথম আমদানি রপ্তানি দেশগুলোর মধ্যে প্রথম সারির যে আমদানি রপ্তানি দেশগুলো রয়েছে, সেগুলোর মধ্যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। এবং তৈরি পোশাক আমদানির, আমাদের যে তৈরি পোশাক রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রধান এবং মানে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি কিন্তু প্রোডাক্ট তৈরি পোশাক যায় কিন্তু আমেরিকাতে, যার কারণে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশে একটি বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং 1972 সালের মধ্যে থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়। এবং রিসেন্ট যে ডেটা আছে সেটা যদি আমরা একটু দেখি, যে 2023-24 সালে রপ্তানি ব্যয় হয় যেখানে বাংলাদেশে 68,000 প্লাস, আর সেখানে আমদানি ব্যয় হয় হচ্ছে যে 25,000 প্লাস। তবে বাংলাদেশের বর্তমানে হচ্ছে সকল রপ্তানি পণ্যে প্রায় 36% ভ্যাট বা শুল্ক যুক্তরাষ্ট্র প্রদান করেছে। সেই অনুযায়ী বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য হয় সেই ক্ষেত্রে প্রধান পণ্যগুলো কি? প্রধান পণ্য আমরা জানি যে প্রথমেই রয়েছে তৈরি পোশাক, তারপরে রয়েছে চামড়া এবং চামড়াজাত পণ্য, আর তারপরে গৃহস্থালী যে পণ্যগুলো, যেমন গৃহস্থালীর টেক্সটাইল, তারপর রয়েছে মাছ, চিংড়ি এবং হচ্ছে চিংড়িজাত পণ্য, তারপর পাটজাত পণ্য, এবং বিভিন্ন পণ্য হচ্ছে পর্যায়ক্রমে রয়েছে। জার্মানিও কিন্তু বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ একটি অবস্থান রয়েছে বাংলাদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে, কারণ বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু ক্রেতা দেশ কিন্তু জার্মানি। এবং বর্তমানে ডাটা অনুযায়ী 2023-24 যে ডাটা, সেটা অনুযায়ী কিন্তু 4,488.6 মিলিয়ন মার্কিন ডলার বা 11.5% বাণিজ্য কিন্তু জার্মানির সাথে আমরা প্রতি বছর করে থাকি, যার মধ্যে সবচেয়ে বেশি পোশাক সেই একই রকম। আমেরিকাতে যেমন আমরা সবচেয়ে বেশি হচ্ছে রপ্তানি পণ্য হচ্ছে যেমন তৈরি পোশাক, জার্মানিতে সেম একই, আমাদের হচ্ছে সবচেয়ে বেশি রপ্তানি পণ্য কিন্তু এখানেও হচ্ছে তৈরি পোশাক। তারপর রয়েছে চামড়া এবং চামড়াজাত পণ্য, গৃহস্থালী টেক্সটাইল এবং অন্যান্য পণ্য এখানে রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের কূটনীতিক সম্পর্কটা 1973 সালে প্রথম হচ্ছে গড়ে উঠেছিল।
এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশে কিন্তু অনেক লোক বসবাস করে, এবং দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশে মূলত আমদানি এবং রপ্তানি দুটি সম্পর্কই বিদ্যমান রয়েছে, এবং বাংলাদেশ কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু রপ্তানি করে থাকে। আচ্ছা, বাংলাদেশের যে পণ্যগুলো আমরা হচ্ছে বাংলাদেশের সাথে যে বিভিন্ন দেশের সম্পর্ক, সেই সাথে বাংলাদেশে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনে বিভিন্ন প্রচলিত পণ্য এবং জনশক্তি রপ্তানির যে ভূমিকা, সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মূলত হচ্ছে প্রচলিত পণ্য বলতে আমরা কি বলছি, আমরা যদি রপ্তানি পণ্যকে ভাগ করি তাহলে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রচলিত পণ্য, আরেকটি হচ্ছে অপ্রচলিত পণ্য। প্রচলিত পণ্য আসলে কি? প্রচলিত পণ্য হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে দীর্ঘকাল যাবৎ আমরা বাংলাদেশ থেকে যে সকল পণ্য বিদেশে রপ্তানি করে থাকি সেগুলো হচ্ছে প্রচলিত পণ্য। যেমন প্রচলিত পণ্যের মধ্যে রয়েছে পাট, পাটজাত দ্রব্য, চা, চামড়াজাত দ্রব্য ইত্যাদি। তাহলে অপরিচিত পণ্যগুলো কি? বাংলাদেশে যে সমস্ত পণ্যগুলো হচ্ছে বিদেশে রপ্তানি বাণিজ্যে প্রাধান্য লাভ করেছে, মানে একটি হচ্ছে আমরা বিদেশে রপ্তানি করি সেটা হচ্ছে প্রচলিত, আর যেটি হচ্ছে রপ্তানির মধ্যে যেটি হচ্ছে বেশি প্রাধান্য লাভ করেছে সেটি হচ্ছে অপ্রচলিত পণ্য। যেমন তৈরি পোশাক অপ্রচলিত পণ্যের মধ্যে রয়েছে। তারপর হিমায়িত খাদ্য সামগ্রী, হস্তশিল্প দ্রব্য, রাসায়নিক দ্রব্য, এগুলো কিন্তু অপ্রচলিত দ্রব্যের মধ্যে পড়ে। তো বাংলাদেশে অপ্রচলিত পণ্যসমূহর একটু ডিটেলস আমরা পড়ব। তারপরে অপ্রচলিত পণ্য বা দ্রব্য ছাড়াও কিন্তু আমরা বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির যে চিত্রটা, সেটাও একটু দেখতে হবে আমাদের। তাহলে বর্তমানে হচ্ছে বাংলাদেশে অপরিচিত পণ্যের রপ্তানি খুবই বৃদ্ধি পাচ্ছে। দেশের মোট রপ্তানির আয়ের সিংহভাগে কিন্তু এই অপ্রচলিত পণ্য সামগ্রী থেকে আসে। যেমন হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য সামগ্রী, হস্তশিল্প দ্রব্য, তারপরে হেসিয়ারি দ্রব্য, অপরিচিত কৃষি পণ্য প্রভৃতি। প্রথমে অপরিচিত পণ্যর ব্যাখ্যায় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে তৈরি পোশাক। এটা প্রথম স্থান দখল করে আছে, সেটা আমরা এই টপিকের পূর্বেও পড়েছি। যেটা হচ্ছে যে অপরিচিত পণ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে হচ্ছে তৈরি পোশাক, যেটি হচ্ছে বাংলাদেশের প্রথম রপ্তানি মুদ্রা বা বৈদেশিক মুদ্রা অর্জনের দিক দিয়ে প্রথম। বাংলাদেশের হচ্ছে যে তৈরি পোশাকটা বা রেডিমেড গার্মেন্টস কেন গড়ে উঠেছে, মানে কেন বাংলাদেশে এত রপ্তানি হয়, বাংলাদেশ থেকে এত রপ্তানি হয় বহির্বিশ্বে, মানে বাংলাদেশের মূলত স্বল্প দাম কিন্তু গুণগত মানের যে জন্য দামও কম পায় বিদেশিরা। তারপর হচ্ছে গুণগত মানটাও যেহেতু এখানে ভালো, যার কারণে বাংলাদেশে কিন্তু তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে বহির্বিশ্বে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পশ্চিম ইউরোপ সবগুলো দেশে কিন্তু বিশাল বাজার রয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের। এবং তৈরি পোশাক বাংলাদেশ 2022-23 সালে কতটুকু হচ্ছে বহির্বিশ্বে রপ্তানি করেছে এবং 2023-24 সালে কতটুকু রপ্তানি করেছে সেটাই একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটি 2023-24 সালের ডাটা। এবং এই ডাটা অনুযায়ী আমরা দেখতে পাই 2023-24 সালে 33,239 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু তৈরি পোশাক থেকে আমরা আয় করতে পেরেছি। হিমায়িত খাদ্য সামগ্রী বাংলাদেশের রপ্তানি পণ্যের ক্ষেত্রে হিমায়িত সামগ্রীও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হিমায়িত সামগ্রী বলতে হচ্ছে টাটকা এবং শুকনা মাছ, তারপর হচ্ছে হিমায়িত মাছ, চিংড়ি এবং ব্যাঙের পা কিন্তু আমরা রপ্তানি করে থাকি। এবং এখানে এই হিমায়িত সামগ্রী থেকে বা ফ্রোজেন ফুডস থেকে বিপুল পরিমাণ একটা কিন্তু অর্থ বা বৈদেশিক মুদ্রা আমরা কিন্তু অর্জন করে থাকি। আর হিমায়িত খাদ্য সামগ্রীর বাজারে যদি আমরা একটা লিস্ট বা দেখি বা প্রথম সারিতে কোনটি রয়েছে, তাহলে দেখতে পাবো যে আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, মধ্যপ্রাচ্য এই দেশগুলোতে কিন্তু হচ্ছে যে হিমায়িত খাদ্যের একটা বড় বাজার রয়েছে বাংলাদেশের। এবং কৃষিজাত পণ্য, বাংলাদেশের কৃষিজাত পণ্যও কিন্তু যেহেতু বিদেশি ক্রেতা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কিন্তু কিছু কৃষিজাত পণ্য বাংলাদেশ রপ্তানি করে থাকে। এবং এই পণ্যগুলোর মধ্যে শাকসবজি, ফলমূল এগুলো গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের রাসায়নিক দ্রব্যসমূহ ও একটি বড় রপ্তানি পণ্য। বাংলাদেশে এই রাসায়নিক দ্রব্য সামগ্রী বাংলাদেশে প্রতি বছর বেশ পরিমাণ কিন্তু অশোধিত সার এবং কিছু অপ্রচলিত রাসায়নিক দ্রব্যাদি বিদেশে রপ্তানি করে থাকে। ভারত সহ প্রতিবেশী কয়েকটি দেশে এই রপ্তানি দ্রব্যসমূহ কিন্তু আমরা রপ্তানি করে থাকি। গেল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্যগুলো হচ্ছে একটু বিস্তারিত আমরা ব্যাখ্যা করেছি। এখন হচ্ছে প্রধান রপ্তানি পণ্যগুলো কি।
বাংলাদেশের যে রপ্তানি পণ্যগুলোর যে একটা লিস্ট যদি আমরা প্রথম থেকে পর্যায়ক্রমে দেখি, তাহলে দেখতে পাই যে প্রথমেই রয়েছে, আমরা আগেও পূর্বেও পড়েছি, যেমন তৈরি পোশাক বাংলাদেশের প্রথম হচ্ছে রপ্তানি পণ্য। তারপরেই রয়েছে যে চামড়া এবং চামড়াজাত পণ্য, তারপর পাট এবং পাটজাত পণ্য, তারপর গৃহস্থালির টেক্সটাইল, মাছ এবং চিংড়িজাত পণ্য, ওষুধজাত পণ্য, উদ্ভিজ্জ পণ্য এবং ইত্যাদি অন্য অনেক পণ্য রয়েছে। সেটা হচ্ছে যে প্রথম কয়েকটা আমরা একটু দেখে নিব, যে প্রথম 5টি মূলত কি কি। জনশক্তি রপ্তানি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা খাতের একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে এই জনশক্তি রপ্তানি। বাংলাদেশের তৈরি পোশাক, তারপর জনশক্তি রপ্তানি, এই দুইটি হচ্ছে বাংলাদেশের মূল চালিকা শক্তি। এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন যেহেতু একটি প্রধান খাত, এবং এটির উন্নয়নের জন্য কিন্তু সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, বা বাংলাদেশের এই ক্ষেত্রে কী ধরনের লেকিংস আছে সেইগুলো কিন্তু আমরা একটু চোখ বুলিয়ে নিতে হবে। যেমন দেশের বিপুল সংখ্যক মানুষ সারা বিশ্বে কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু অদক্ষ বা দক্ষতার হার কেমন? বাংলাদেশে যে অধিকাংশ শ্রমিক বিদেশে যায় বা বিদেশে কর্মক্ষেত্রে যায়, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অদক্ষ শ্রমিকের সংখ্যাটা বেশি, এবং সেটি বলা হচ্ছে যে 98% হচ্ছে অদক্ষ শ্রমিক। যেহেতু আমরা হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি এই জনশক্তি রপ্তানি করে, এবং সেটা যদি অদক্ষ শ্রমিক হওয়া সত্ত্বেও আমরা তো রপ্তানি করে থাকতে পারি, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যদি দক্ষ শ্রমিক আমরা রপ্তানি করতে পারি, সেই ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনটা কিন্তু অধিক হারে এবং অনেক বেশি বেড়ে যাবে। তো বাংলাদেশের বর্তমান 2023-24 সালে বাংলাদেশে কতটুকু রেমিটেন্স এসেছে এই জনশক্তি রপ্তানির মাধ্যমে, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 23,912.22 মিলিয়ন মার্কিন ডলার, যেটি হচ্ছে বিভিন্ন বছর 2023-24 সালে এটা ছিল, 2024-25 সালে যেটা রয়েছে 30,328 প্লাস হচ্ছে মিলিয়ন মার্কিন ডলার, এবং 2025-26 আংশিক যে ডাটা সেটা অনুযায়ী বাংলাদেশের হচ্ছে রেমিটেন্স এসেছে 24,777.87 মিলিয়ন মার্কিন ডলার। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি রিসেন্ট ডাটা। এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সেই চিত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে বাংলাদেশ কিছু সমস্যা এখানে আছে। যেহেতু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় খাত, এবং এখানে কি ধরনের সমস্যা বা আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই চিত্রটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে, জনশক্তি যায় সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে। এবং মধ্যপ্রাচ্যে যেখানে কিন্তু এখন বর্তমানে চিকিৎসক এবং নার্সের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কিন্তু বাংলাদেশে এই কর্মসংস্থান সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশে যেহেতু চাহিদার তুলনায় ডাক্তার এবং নার্সের সংখ্যা কম, কিন্তু বাংলাদেশ সেখানে পাঠাতে পারছে না। তাছাড়া বাংলাদেশে যেহেতু 98%ই কিন্তু অদক্ষ শ্রমিক, তার মানে বাংলাদেশের দক্ষ শ্রমিক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু সরকারের নেওয়া উচিত। তাছাড়া বাংলাদেশের এই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আরেকটি সমস্যা সেটা হচ্ছে অবৈধভাবে বিদেশে পাড়ি জমা, এবং এই চেষ্টা বন্ধ করতে হলে কিন্তু এই যে জনশক্তি রপ্তানির ব্যয়টা কমবে। তাছাড়া বন্ধ করতে হবে অসাধু যে দালাল চক্রের, সেটারও তৎপরতা যদি কমানো যায়, তাহলে কিন্তু এই সেক্টরে একটা সাফল্য আমরা দেখতে পাবো। তাছাড়া বাংলাদেশের যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর 2024 সালে যে ডেটা, সেটা অনুযায়ী আমরা দেখতে পাই যে 10,11,869 জন কর্মী বিভিন্ন দেশে গেছে এই বছরে, এবং তাদের মধ্যে 9,662 জনই কিন্তু গেছে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং আরব আমিরাতে। তার মানে যা মোট জনশক্তি 89%। তার মানে মনে হচ্ছে ঘুরে ফিরে এই 5টি দেশের উপরই কিন্তু আমরা নির্ভরশীল আমাদের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে। তা
আর এই ধরনের নির্ভরশীলতা আমাদের কাটিয়ে উঠে আমাদের কিন্তু নতুন শ্রম বাজার খুঁজে বের করতে হবে, যেখানে হচ্ছে যে আমরা আমাদের এই বাজার যেন ধরে রাখতে পারি। সেজন্য হচ্ছে নতুন বাজার খোঁজার, শ্রম বাজার খোঁজার বিকল্প আর্নিং। তাছাড়া নতুন আমাদের যে 5টি প্রধান হচ্ছে রপ্তানি জনশক্তি যেখানে রপ্তানি হয়, সেটা নতুন বিকল্প খোঁজার আরেকটি কারণ রয়েছে। সেটি হচ্ছে আমরা দেখতে পাবো যে গত বছর কিন্তু মালয়েশিয়া এবং ইইউতে এবং ওমানে তাদের শ্রম বাজার কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে, এবং কাতার, কুয়েত এবং সৌদি আরব কিন্তু বাংলাদেশি কর্মী নিয়োগ অনেক কমিয়ে দিয়েছে। এই অবস্থা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য মূলত হচ্ছে বাংলাদেশের বাজার সৃষ্টির দিকে, নতুন বাজার সৃষ্টির দিকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। বাংলাদেশের নগরায়ন এবং নগরায়নের ভূমিকা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। প্রথমে নগরায়ন বলতে আমরা বুঝি যে শহরাঞ্চল থেকে বা শহর অঞ্চলে হচ্ছে গ্রামাঞ্চল থেকে শহর অঞ্চলে যে মানুষের যে স্থানান্তর, গ্রামের তুলনায় নগর অঞ্চলে বসবাসরত মানুষের অনুপাত ক্রমশ বৃদ্ধি, এবং কোনো সমাজ যেভাবে মানে এই বৃদ্ধিটাকে মূলত হচ্ছে নগরায়নকে বলা হয়। এবং নগরায়নের প্রকৃতির দিকে যদি আমরা দেখি, তাহলে নগরায়ন আসলে মূলত কেমন হয়, নগরায়নের একটা চিত্র আমরা তুলে ধরতে পারি। বাংলাদেশের নগরায়নের প্রকৃতির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে একটি সীমিত এলাকায় জনবসতি বসতিটা বৃদ্ধি পায়, বা এটা একটা সমস্যা বলা যেতে পারে বাংলাদেশের নগরায়নের ক্ষেত্রে। যেটা হচ্ছে বিভিন্ন শহর, গুরুত্বপূর্ণ শহরগুলোতে, বিশেষ করে ঢাকা শহর এবং বিভাগীয় শহরগুলোতে হচ্ছে বস্তিটা বা ঘিঞ্জি আবাসিক এলাকা এবং হচ্ছে গড়ে ওঠে। এটা হচ্ছে মূল সমস্যার অন্তর্ভুক্ত। তাছাড়া দেখা যায় যে নগর এলাকাগুলো কিন্তু স্বশাসিত পৌর বা সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এখানে দেখা যায় অকৃষি পেশার বিস্তার ঘটে, যেমন হচ্ছে শিল্প উৎপাদন, সেবা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি পেশা এবং অর্থনীতির ক্ষেত্রে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই পেশাগুলো কিন্তু এখানে অকৃষি পেশা যেগুলো, সেগুলো হচ্ছে শহর বা নগরায়নের ফলে বিস্তার লাভ করে। তাছাড়া হচ্ছে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে নগর অঞ্চলে, শহরের বা নগর অঞ্চলে বেশ শিক্ষার বিস্তার ঘটে বেশি, এবং উচ্চশিক্ষার যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আমরা এখানে বেশি পাই, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুর হচ্ছে সংখ্যা থাকে বেশি। তাছাড়া মানুষজন এখানে আসেও শিক্ষা গ্রহণ করার জন্য। তাছাড়া নগরের আরেকটু বৈশিষ্ট্য যেটা হচ্ছে নগরের শিক্ষা এবং নারী পেশার অভিজ্ঞতা বেশি, নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়নে নগর সংস্কৃতি বিশেষভাবে কিন্তু পৃষ্ঠপোষকতা প্রদান করে, এবং নগর সংস্কৃতিতে উন্নত এবং গতিশীল জীবন চর্চা করা হয়। মূলত এরকমই হচ্ছে একটা চিত্র দেখা যায়, এবং স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পরিবহন, নাগরিক সেবা সব ক্ষেত্রেই কিন্তু একটা উন্নয়নের জোয়ার দেখা যাচ্ছে নগরায়নের ফলে। বাংলাদেশে হচ্ছে যে এই নগরায়নের ফলে কি কি প্রভাব আমরা লক্ষ্য করি, বা নগরায়ন এবং শিল্পায়নের প্রধান প্রভাব কি, আমরা এখানে বলা হয়েছে নগরায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নটা কিভাবে ঘটে? একে তো হচ্ছে আমরা কি কর্মসংস্থানে কিন্তু অবারিত সুযোগ সৃষ্টি হয় এই নগরায়নের ফলে, যার কারণে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়। এতে করে গ্রামীণ সমাজ থেকে যারা আসে তারা হচ্ছে কিন্তু এটা কাজের সুযোগ পায়, এবং নিজেদেরকে কিন্তু দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু নগর জীবন অধিক সহায়ক। যেহেতু নগর জীবনের কর্মক্ষেত্রে হচ্ছে যে একটা প্রতিযোগিতার খুব বেশি থাকে, তার কারণে মানুষ নিজেকে দক্ষ করে গড়ে তোলার একটা প্রতিযোগিতাও কিন্তু থাকে, যার কারণে দক্ষ মানুষ গড়ে ওঠে, এবং দক্ষ মানুষ কিন্তু অর্থনীতির জন্য হচ্ছে অবশ্যই সহায়ক। তারপরে হচ্ছে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পায়, যেমন নগরায়ন শিল্পায়নের ফলে সামাজিক বিভিন্ন পেশার সুযোগ থাকায় নগরায়নবাসীর মধ্যে দ্রুত গতিতে সামাজিক এবং মর্যাদাগত পরিবর্তন লক্ষ্য করা যায়। তাছাড়া আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটে। নগরায়ন শিল্পায়নের ফলে দেখা যায় যে আমরা কি দেখতে পাই যে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বিকাশ কিন্তু ঘটে, যেমন হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বহুমুখী সংস্কৃতি, পারস্পরিক সম্পর্ক, দৈনন্দিন জীবনযাপন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু আধুনিক যে প্রযুক্তির ব্যবহারটা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে। সব কিছুই হচ্ছে প্রযুক্তি নির্ভর যে নগরায়ন অঞ্চলে, এবং প্রযুক্তি বর্তমান যুগ তো প্রযুক্তির যুগ, এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তির কোনো বিকল্প নেই, সেটা আমরা তো জানি। তার হচ্ছে নগরায়নের সাথে শিল্পায়ন যেমন উপকৃতভাবে জড়িত,
ঠিক তেমনিভাবে নগরায়নের সাথে অর্থনৈতিক উন্নয়ন জড়িত, এবং বাংলাদেশে যে নগরায়ন হচ্ছে সেটাতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তবে নগরায়নের কিছু সমস্যাও আমরা দেখি, যেমন হচ্ছে ঘিঞ্জি পরিবেশ, বস্তি, তারপর হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠছে, চুরি ডাকাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। তবে এগুলো সবগুলোই হচ্ছে ওভারকাম করা সম্ভব, কারণ নগরায়ন কত আর স্টপ করে রাখা যাবে না এবং উচিতও না। এবং এটা আমাদেরকে আমাদের নগরায়নটা সুফল ভোগ করতে হলে এখানে যে আমাদের যে ত্রুটিগুলো আছে বা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ইন্ডিকেট করে আমাদের সলভ করার চেষ্টা করতে হবে। এই ছিল আমাদের ক্লাস। তবে এখানে আমি ক্লাস শেষে কিছু প্রশ্নোত্তর পর্ব আপনাদের জন্য রেখেছি, যেগুলো হচ্ছে আপনারা একটু দেখলে এই টপিক থেকে মূলত কী ধরনের প্রশ্ন আসতে পারে। মূলত আমি হচ্ছে সমগ্র টপিক যে পড়িয়েছি, সমগ্র লেকচারের মধ্যে বিভিন্ন পয়েন্টস আকারে তুলে ধরেছি কী কী প্রশ্ন মানে আসতে পারে, এবং রিসেন্ট যে ডাটাগুলো দিয়েছি, রিসেন্ট ডাটা এবং হচ্ছে থিওরিক্যাল যে পার্টটা সেটা যদি আমরা পড়ি তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা হচ্ছে যে সেটা অ্যান্সার করতে পারবো। আর যে ডেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে আপ টু ডেট মানে আপডেটেড বইগুলো কিন্তু পড়তে হবে, আপডেটেড প্রকাশনাগুলো কিন্তু পড়তে হবে। এবং যেহেতু ভূগোলে আপনাদের সাথে আমার এটাই বিষয়ভিত্তিক ক্লাসের সর্বশেষ ক্লাস, সেহেতু আমি আপনাদেরকে বলবো হচ্ছে ভূগোলের আপনাদের সামনের যে পরীক্ষা সেটা সুন্দর হোক এবং ভালো কাটুক। এবং এই ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনাদের হচ্ছে প্রথম পত্র, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল সেটাতে কিন্তু ডেটাগুলো খুব বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জেবল না, মানে সেখানে ডেটাগুলো অনেকটা স্টেবল এবং এই ডেটাগুলো কিন্তু মনে রাখা সহজ। এবং যেটা সেকেন্ড পার্ট সেটাতে ডেটাগুলো অনেক বেশি আপডেটেড হচ্ছে, অলওয়েজ আপডেট হচ্ছে। এই আপডেট ডেটাগুলো আমরা মনে রাখবো। প্রথম পত্রে হচ্ছে আমাদের যেখানে থিওরিটিক্যাল পার্টগুলো আছে সেই থিওরিটিক্যাল পার্টগুলো আমরা যদি বুঝি তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যেভাবে আসুক না কেন, সেটা আমাদের অ্যান্সার করা খুবই সহজ হবে। সেই কারণে হচ্ছে আমি থিওরিক্যাল পার্টটা হচ্ছে ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি, যাতে আপনারা হচ্ছে সেই থিওরিক্যাল পার্ট থেকে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারেন। এবং এখানে যে প্রশ্নোত্তর পর্ব দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।